আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সাক্ষ্য আলোচনা আমরা গত ক্লাসে করছি। সাক্ষ্য কত ধারা? 44 ধারা পর্যন্ত। সাক্ষ্য আইনের 44 ধারা পর্যন্ত। হ্যাঁ, বুঝতে পারছেন তো? 44 ধারা পর্যন্ত সাক্ষ্য আইনের বোঝা যায়। কোনটা বোঝেন নাই? কোন ধারায় বেশি কষ্ট বলেন তো এক দুইজন। যে সাক্ষ্য আইন এই ধারা বুঝি নাই, কিছুই বুঝি নাই, দেখি তো। যে সাক্ষ্য আইন এই ধারাটা কিছুই বুঝি নাই, একটু বলেন। এরকম কে আছেন? কারো কোনো ধারায় সমস্যা নাই? যাক আলহামদুলিল্লাহ। 41, 44, 42। 41, 44, 42 বোঝেন নাই? 41, 44, 42 আর কোনো? 38, 33 আর কোনো? 40 চেয়ার পিছু 403 আর কোনো? 19। 19 দ্বারা বোঝার দরকার নেই আপনার, 19 দ্বারা না বুঝলেও চলবে। আর কোনো? আচ্ছা, 33 বলছে একজনে। হুম, তাহলে এগুলাই 32, 33 এইগুলোর ভিতরে ঘুরে ঘুরে সমস্যা নাকি? আর তো কোনো সমস্যা নাই। ডিক্রি মানে রায়। ফৌজদারি আদালতে ফৌজদারি মামলা যেটাকে রায় বলে, দেওয়ানি মামলা সেটাকে ডিক্রি বলে। আচ্ছা, 43, 44 অনেকে বলতেছেন যে 43, 44 বোঝার নেই। 32, 32-এর 1-2 বুঝছেন? 1-2, 32-এর 1-2 বুঝলেই হবে। 32-এর 1-2 বুঝলেই হবে। যারা 32 নিয়ে সমস্যা, 32-এ 3 থেকে 8 পর্যন্ত মাইনাস করে দেন, 1-2 শুধু বুঝেন। ঠিক আছে, হবে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, তাহলে প্রথমে বলছে, তাহলে 32 দ্বারা তো প্রথম কথা 32-এর 1 মৃত্যুকালীন জবানবন্দি, এটা তো আশা করি সবাই বুঝবেন। আমি মরে গেছি, আমার মৃত্যুর জন্য রুহুল আমিনকে দায়ী করে গেছি। কখন? মৃত্যুর পরে আমার আত্মীয় স্বজন বলতেছে নাকি হবে? হবে না। আমি মৃত্যুর পূর্বে বলে গেছি, যখন আমি বলে গেছি তখন আমার মৃত্যুর সম্ভাবনা থাকুক অথবা না থাকুক। কার মৃত্যুর কারণ সম্পর্কে বলে গেছি? আমি আমার নিজের মৃত্যুর কারণ সম্পর্কে। তাহলে আমার মৃত্যুর পরে এটা কি হবে? দুইটা জিনিস হবে, একটা হলো মৃত্যুকালীন জবানবন্দির সংজ্ঞা হবে, আর একটা হলো মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে এটা কি হবে? প্রাসঙ্গিক হবে। তাহলে মৃত্যুকালীন জবানবন্দি প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্তগুলো কি, বা কয়েকটা পূর্ব শর্ত লিখুন। 1 নম্বরে বলতে হবে যে মৃত্যুকালীন জবানবন্দি তার নিজের মৃত্যু সম্পর্কে হইতে হবে, তাই না? এবং ওই ব্যক্তিকে কি হইতে হবে? মৃত হইতে হবে। কি হইতে হবে? মৃত হইতে হবে, মানে আমি যে জবানবন্দি দিলাম দেখতে হবে আমি মারা গেছি কিনা, এবং এটা আমার নিজের মৃত্যু সম্পর্কে বলে গেছি কি না। এই বিষয়গুলো না হওয়া পর্যন্ত এই জবানবন্দি কি হবে না? প্রাসঙ্গিক হবে না। তাহলে মৃত্যুকালীন জবানবন্দি মৌখিকভাবেও প্রাসঙ্গিক হতে পারে, লিখিতভাবে কি হতে পারে? প্রাসঙ্গিক হতে পারে। মৌখিক ও প্রাসঙ্গিক, লিখিত প্রাসঙ্গিক। তাহলে সকল মৃত্যু, যদি বলা হয় এরকম, সকল মৃত্যু সম্পর্কে মৃত ব্যক্তির জবানবন্দি মৃত্যুকালীন জবানবন্দি নয়, ব্যাখ্যা করুন। তাহলে কি করবেন? তাহলে সকল মৃত্যু সম্পর্কে বা কোনো ব্যক্তির মৃত্যু সম্পর্কে কোনো মৃত ব্যক্তির জবানবন্দি মৃত্যুকালীন জবানবন্দি নয়। তার মানে সহজ কথা হলো এটাই, অর্থাৎ মৃত্যুকালীন জবানবন্দি অবশ্যই কোনো ব্যক্তির নিজের মৃত্যু সম্পর্কে হইতে হবে। কোনো ব্যক্তি যদি অন্যের মৃত্যু সম্পর্কে কোনো বিবৃতি দেয়, এটা কি হিসেবে গণ্য হবে না? মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গণ্য হবে না। হুম। পরীক্ষার হলটা হচ্ছে কি জানেন? এটা হচ্ছে একটা সাহসের জায়গা। সাহস করে লিখতে হয়। আপনাকে এমন কোনো প্রশ্ন করবে না যে প্রশ্নগুলো বাংলাদেশের আইনে নাই, আপনারা পড়ছেন না।
কিন্তু কিছু বিচ্ছিন্ন প্রশ্ন এরকম পরীক্ষার হলে হয়ে যায়, এগুলো সাহস করে লেখা শুরু করে দিতে হয়। ঠিক আছে, ইনশাল্লাহ দেখেন যে মিলে যায় কিন্তু আসলে। হ্যাঁ, এগুলো কি হয়, মিলে যায় পরবর্তীতে মূল ধারার সাথে, এরকমটাই হয়। আচ্ছা, কয়েনের 32-এর দুইটা কিরকম বুঝছেন? এখন ধরেন আপনি আপনার স্বাভাবিক কাজের অংশ হিসেবে দৈনন্দিন পড়াশোনা, স্কুলের টিচার, অ্যাডভোকেট, ডাক্তার, কোনো কিছু হিসেবে আপনি কি করছেন, একটা জায়গায় লিখে রাখছেন এটা, কোনো বিষয়, নথিতে, কোনো খাতায়, কোনো রেজিস্টারে। তাহলে পরবর্তী সময় আপনি নাই, কয়টা কারণে নাই? 32-2 আপনি কয়টা কারণে নাই বলেন তো, যারা ভিডিও মোডে আছেন? 4টা কারণে নাই। মারা গেছে, হারিয়ে, বিদেশে, সাক্ষ্যদানের অযোগ্য। যে কোনো একটা কারণে কি হইতে পারে, সে নাই। আমরা 32 ধারার মূল আলোচনাগুলো কোন ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক? কোন হাজির ব্যক্তির বিবৃতি, নাকি গড় হাজির? গড় হাজির ব্যক্তির, মানে যে ব্যক্তি নাই। কয়টা কারণে নাই? 4টা কারণে নাই। সাক্ষ্য আনে 32 এবং 33 ধারার প্রশ্ন আপনি বুঝতে হবে কখন, যে এমন ব্যক্তিদের বিবৃতি যে ব্যক্তিগুলো বর্তমানে আর নাই। কেন নাই? সাক্ষ্য 32-33 শুরু হওয়ার আগে উপরে কথা বলা আছে, যে সমস্ত ব্যক্তিদেরকে সাক্ষী হিসেবে অথবা সাক্ষী রূপে হাজির বা আহ্বান করা যায় না, তাদের বিবৃতি যখন প্রাসঙ্গিক। এবং যদি পরীক্ষা দেওয়ার প্রশ্ন আসে যে যে সকল ব্যক্তিদেরকে সাক্ষী হিসেবে আদালতে হাজির করা যায় না, তাদের বিবৃতির প্রাসঙ্গিকতা সম্পর্কে লিখুন, তাহলে দ্বারা কি হবে? দ্বারা হবে দুইটা, 32 এবং 33 দ্বারা। কত দ্বারা? 32 এবং 33 দ্বারা। অল্প নম্বরের প্রশ্ন হয়, তাহলে আপনি এত 32 এত ভাঙার দরকার নাই। লিখবেন যে 32 দ্বারা 32-1 থেকে 8 পর্যন্ত টানা গণহারে প্রশ্ন কোনোদিনও করবে না, করার সুযোগ নাই। কিন্তু উদাহরণ ভিত্তিক হয়তো দিয়ে দিতে পারে, যে আনোয়ার নামক ব্যক্তি বলছিল যে শাহজাহান এবং তাহিজ, তারা দুইজন কি একই মায়ের গর্ভের সন্তান, তারা দুই ভাই। আনোয়ার নামক ব্যক্তির মৃত্যু হওয়ার পর এই তাহিজ এবং শাহজাহানের সম্পর্ক কিভাবে প্রাসঙ্গিক? তখন সাক্ষ্য আনে 32-5 দ্বারা আনোয়ার নামক ব্যক্তি এই ভাইদের সম্পর্কে, কি সম্পর্ক এটা, রক্তের সম্পর্ক সম্পর্কে বিবৃতি দিয়ে মারা যায়, হারা যায়, বিদেশে চলে যায় যদি, তাহলে তার পূর্বের দেওয়া বিবৃতি পরবর্তীতে 32-5 দ্বারা রক্তের সম্পর্ক হিসেবে অনুপস্থিত ব্যক্তির বিবৃতিও কি হবে, প্রাসঙ্গিক হবে। এটা রক্তের সম্পর্ক হইতে পারে, বৈবাহিক হইতে পারে, কি হতে পারে, এটা দত্তক সম্পর্ক হতে পারে। এখন ধরেন 32-5 আপনি কোনোদিনও পড়লেন না, আমার কাছে শুনলেনই না, বুঝলেনই না, বলবেন এটা তো আমাদের কোনোদিন বলে নাই। অতএব আমার কাছে এরকম কোনো সিস্টেম আপনি পাবেন না পরীক্ষার হলে, যে আমি ক্লাস আলোচনা করি নাই এমন একটা প্রশ্ন পরীক্ষার হলে চলে আসবে, এই সুযোগ ইনশাল্লাহ নাই, হবে না। এটা এটা হওয়ার সুযোগ নেই আল্লাহর রহমতে, যেভাবে প্রশ্ন করুক এটা। কারণ বিশেষ করে ধরেন এখন মাইনরেট, আপনি মাইনরেট ধরেন আমরা 25টা মাইনরেট পড়লাম, এখন হঠাৎ করে এমন একটা মাইনরেট আইন থেকে প্রশ্ন আসলো, কি আইন? তালাক আইন। কি আইন? ধরেন তালাক আইনের 4 ধারার প্রশ্ন এসে পড়ছে, তখন কি করবেন? তালাক আইন কি আমরা পড়ি? তালাক আইন তো আমরা পড়ি না। তাহলে তাহলে এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা এগুলো চিন্তা করা যাবে। এটা যে তালাক আইনের 4 ধারার প্রশ্ন আসলে বাংলাদেশের, এটা কোনো ছাত্রই দিতে পারবে না। ইভেন কি পুস্তক সহ পরীক্ষাও যদি আসে, অনেকে বইয়ের ভিতরে হয়তো খুঁজে পাবেও না এটা কোন জায়গায়। আর পুস্তক সহ হইলে হতে পারে, কিন্তু এজ ইউজুয়ালি নর্মাল যে আইনগুলো আছে, প্রশ্ন হচ্ছে হয়, এই জায়গার গুরুত্বপূর্ণ সবগুলো জায়গায় আমরা টাচ করবো ইনশাল্লাহ। বিশেষ করে অন্য ব্যাচে কতটুকু হবে জানি না, কিন্তু আপনারা যে সময় শুরু করছেন, আপনারা একদম শুধু একবার না কয়েকবার এই জায়গাগুলো ইনশাল্লাহ ভালোভাবে পড়তে পারবেন। ঠিক আছে। আসেন, তাহলে 32-1-2 বুঝছেন। আর এই 3 থেকে 8 পর্যন্ত যদি মনে রাখেন, তাহলে আপনার জন্য ভালো হবে, লস নাই। এরপরে কি দ্বারা বলছিলেন? 33 ধারাটা বুঝেন নাই। 33 ধারা কেন বুঝেন নাই? 33 ধারায় যে ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক, সেই ব্যক্তি কি উপস্থিত নাকি অনুপস্থিত? বলেন। 33 ধারায় যার বিবৃতি প্রাসঙ্গিক, সেটা কি উপস্থিত নাকি অনুপস্থিত? আচ্ছা, অনুপস্থিত, সে হাজির নাই। কয়টা কারণে হাজির নাই? সাক্ষ্য 32 ধারার 4টা কারণে। আরেকটা কারণ হতে পারে কি, বিরোধী পক্ষ তাকে সরায় রাখছে, এই 5টা কারণে। সাক্ষ্য 32 ধারা এবং 33 ধারার প্রাসঙ্গিকতার এটা পার্থক্য আছে। 32 ধারা আগের যে বিষয়টা, যে রুহুল আমিন এবং পারভেজ খান দুই ভাই, এটাকে আমি কোথাও সাক্ষ্য দিয়ে গেছিলাম না, আমার একটা বিবৃতি ছিল, এটার বিবৃতি ছিল। আর 33 ধারা কি, আমি বলে গেছিলাম যে রুহুল আমিন এবং সাকিব, তারা দুইজন একই মায়ের গর্ভের সন্তান, আদালতে বা ক্ষমতাপ্রাপ্ত জায়গায় আমি কি দিছি, সাক্ষ্য দিয়ে গেছি। তাহলে 32-টা কিন্তু পূর্বে দেওয়া সাক্ষ্য না। 33-টা কি,
কোনো সাক্ষ্যে দেওয়া বিবৃতি, অর্থাৎ আমি এমন বিবৃতি দিছি এটা সাক্ষ্য হিসেবে একবার কি হয়ে গেছে, গ্রহণীয় হয়ে গেছে। এখন পরবর্তী সময়, হ্যাঁ আসতেছি বলবো। এখন পরবর্তী ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে প্রশ্ন আসছে, আবার আজকের মামলার বিচার কার্যক্রমে প্রশ্ন আসছে যে সাকিব এবং রুহুল আসলে কি একই মায়ের গর্ভের সন্তান কিনা, প্রশ্ন আসছে। এখন শরীফুল নাই, কয়টা কারণে নাই? মারা গেছে, হারায় গেছে, বিদেশে চলে গেছে, সাক্ষ্যদানের অযোগ্য, বা বিদেশে অবস্থানরত, বা বিরোধী পক্ষ সরায় রাখছে, তাই কি না? তাহলে আমি কি আজকে আদালতে হাজির হইতে পারছি? আদালতে হাজির হইতে পারি নাই। এখন 33 দ্বারায় আমার এই বিবৃতি, আমি তো আজকে আদালতে হাজির হই নাই, এখন আমার পূর্বের কথা কি আজকে গ্রহণযোগ্য হবে? একটা সময় আমরা শুধু এতটুকু পড়তাম যে কোনো ব্যক্তি একবার সাক্ষ্য দিয়ে মারা গেছে, হারায় গেছে, বিদেশে চলে গেছে, সাক্ষ্য দানের অযোগ্য হয়েছে, তার পূর্বের দেওয়া বিবৃতি পরবর্তী প্রাসঙ্গিক, ক দ্বারা, 33 দ্বারা। এতটুকুই কিন্তু, পরের তিনটা অংশ কিন্তু আর আলোচনা করা হইতো না, হয়তো, হইতো না। তাহলে এখন আমি প্রাসঙ্গিক হয়ে যাবে যে আমি আগে যে কথা বলছি, আগে তো মিথ্যা কথা বলতে পারি, তাই না? এই জন্য দেখবে যে হ্যাঁ প্রাসঙ্গিক হবে, তবে শর্ত হবে তিনটা। তিনটা শর্ত খুব সহজে মনে রাখবেন। কি শর্ত? যে পরবর্তী মামলা এই একই বিষয়ে হইতে হবে কি, এটা গভীর আলোচনা আছে, এটা লম্বা করতে গেলে অনেক লম্বা করা যাবে। পরবর্তী মামলার বিচার্য বিষয় কি হইতে হবে, অর্থাৎ প্রথমোক্ত মামলার বিচার্য প্রশ্নের সাথে, বিচার্য প্রশ্ন কি ছিল, রুহুল এবং সাকিব ভাই কিনা, তাহলে বিচার্য প্রশ্ন এক হইতে হবে। প্রথমোক্ত মামলা এবং পরবর্তী মামলার বিচার্য প্রশ্ন কি হইতে হবে, এক হইতে হবে। এবং শরীফুল যে বলছিল এদের দুইজন ভাই, আমাকে কি জেরা করা হয়েছিল কিনা, এই বিষয়টা কি করতে হবে, দেখতে হবে যে শরীফুলকে জেরা করার সুযোগ পাইছিল কিনা শরীফুলের বিরুদ্ধে পক্ষ গেলে। হ্যালো, আসসালামু আলাইকুম, হ্যাঁ। হ্যালো, আমি ক্লাস শেষে ফোন দিচ্ছি তোমাকে। কি বলতেছিলাম? দুইটা শর্ত, আপনি আগে পিছিয়ে হলে অসুবিধা নেই। আর একটা শর্ত কি, পরবর্তী মামলার পক্ষগুলো কি হইতে হবে, প্রথমত মামলার পক্ষ এবং পরবর্তী মামলার পক্ষগণ কি হইতে হবে, এই পক্ষগণের ভিতরে মামলা করা পরিচালিত হইতে হবে। ঠিক আছে, এই হলো তিনটা শর্ত। তাহলে এখন যদি প্রশ্ন আসে এভাবে, যে কোনো ব্যক্তি একবার সাক্ষ্য দিয়ে মারা গেলে, হারাই গেলে, বিদেশে চলে গেলে, তার পূর্বের দেওয়া সাক্ষ্য পরবর্তীতে কিভাবে প্রাসঙ্গিক? এখন যদি বলেন পরবর্তীতে সাক্ষ্য আনে 33 দ্বারাই প্রাসঙ্গিক, তাহলে 5 নাম্বারের ভিতর নাম্বার দিবে কত, এক। আর যদি বলে নিম্নলিখিত শর্তে প্রাসঙ্গিক, পরবর্তী মামলায় একই পক্ষ বা প্রতিনিধিদের মধ্যে হতে হবে, পূর্বে তাকে জেরা করা হয়েছে কিনা এই বিষয়টা নিশ্চিত হইতে হবে, এবং প্রথমত মামলার যে প্রথমে যে প্রশ্নটা নিয়ে সমস্যা হয়েছিল, বিষয় কি এটাই কিনা, যদি এই ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে একবার সাক্ষ্য যে দিয়ে গেছে সে হাজির থাকুক আর না থাকুক, পরে তার প্রাসঙ্গিক, কোনটা প্রাসঙ্গিক, আমি পূর্বে যেটা বলে গেছি সেটাই প্রাসঙ্গিক। 33 দ্বারা। আর কি দ্বারা বলছিলেন? 40 দ্বারা বুঝেন নাই, 403-এর সাথে 40 দ্বারা কার্যক্রম কি, একই অপরাধে একবার দণ্ডিত হইলে অথবা খালাস পাইলে এই অপরাধের জন্য নতুন করে বিচার করা যায় না, এটা ক। খতে হলো পূর্বের দণ্ডে খালাস কিভাবে প্রমাণ করতে হবে, এটা। আচ্ছা, আর এটা হলো বলতেছি কি, আজকে যেগুলো লিখছি এগুলাই নেন, নিয়ে শুরু করবো লম্বা আলোচনা আজকে। এরপরে হলো বলতেছিলাম, তা আপনারা তো এক মেসেজ করে একটু বলেন না যে আমার এই যে এই ধারাটা আমি বুঝি নাই, এখন ক্লাসে জিজ্ঞেস করছি, এখন দেখি সবার ধারাতে সমস্যা আছে। তাহলে সমস্যা নিয়ে আপনি আগাচ্ছেন কিভাবে? 40 ধারার আলোচনার প্রেক্ষাপট কোথায়, এখন মেসেজ বন্ধ, আপনাদের আর মেসেজ লেখার সুযোগ নেই, ক্লাস শেষ করা যাবে না। হ্যাঁ, তাহলে এমসিকিউ প্রশ্ন করতেছিলাম, ক গেল, খ গেল, গ। পূর্ববর্তী দণ্ড খালাস প্রমাণের মাধ্যমে বিচার চালু হওয়ার ক্ষমতা, ঘ। পূর্ববর্তী দণ্ড খালাস প্রমাণের মাধ্যমে পরবর্তী বিচার বন্ধ হওয়ার ক্ষমতা। কোনটা সঠিক? তাহলে 4 নাম্বারটা সঠিক। পূর্ববর্তী একই অপরাধে দণ্ড বা খালাসের জন্য নতুন করে কি করা যায় না, বিচার করা যায় না। ধারা কত? 403 ধারা। তাহলে বিচার যেহেতু করা যায় না, আইনে বলা আছে, তাহলে বিচার বন্ধ করার জন্য আপনাকে পদ্ধতি কি করতে হবে, ফৌজদারি কার্যবিধির 511 দ্বারাই দণ্ড খালাস প্রমাণ করতে হবে। তাহলে দণ্ড খালাস প্রমাণের মূল উদ্দেশ্যটা কি, যেন পরের বিচার কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তাহলে পরের বিচারটা বন্ধ হলো কত দ্বারাই, সাক্ষ্য আইনের 40 দ্বারাই। তাহলে পরে সাক্ষ্য আইনের 40 দ্বারা যে বিচার বন্ধ হলো, কি প্রাসঙ্গিকতার মাধ্যমে, কোনো সাক্ষ্য প্রাসঙ্গিকতার মাধ্যমে, কোনো দলিলের প্রাসঙ্গিকতার মাধ্যমে,
কোনো মৃত্যুকালীন জবানবন্দি প্রাসঙ্গিকতার মাধ্যমে, নাকি রায়ের প্রাসঙ্গিকতার মাধ্যমে? রায়ের প্রাসঙ্গিকতার মাধ্যমে। বুঝছেন? এই জন্য 40 থেকে 44 দ্বারা আলোচনার কথাগুলো হলো বিচারিক আদালতের রায় যখন কি প্রাসঙ্গিক। তাহলে 40 দ্বারা রায় প্রাসঙ্গিক হওয়াতে সুবিধা কি হয়েছে? বর্ধিত দণ্ড প্রদান করা হয়েছে, নতুন করে বিচার কার্যক্রম শুরু হয়েছে, নাকি বিচার বন্ধ হয়ে গেছে? বিচার বন্ধ হয়ে গেছে। ধারা কত? 40। 41 তো বুঝছেন, 41 নিয়ে কারো, ও 41 হলো বিবাহ সম্পর্কে আদালতে রায় দিছে আপনি তার স্বামী, সে তার স্ত্রী। তাহলে এই রায় কি মানবেন? যদি বলে আমি রায় মানি না, বিয়ে যারে করছে সে আমার স্বামী না, আদালতের রায়ে স্বামী স্ত্রী মেনে নিতে হবে। প্রবেট, প্রবেট মানে কি? উইল সম্পাদনের প্রমাণ। তারপরে হচ্ছে আপনার দেউলিয়া সম্পর্কিত এডমিরালটি, হ্যাঁ, নৌবাহিনী সংক্রান্ত আইনের যে বিধানগুলো রায় আছে, এই রায়গুলো কি করতে হবে? প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে। কয় দ্বারা? 41 দ্বারা। আর 42-এ বলতেছে কি? 42 ছিল, হ্যাঁ, 42-এ বলতেছে রায়ের সাথে, পূর্বের রায়ের সাথে আজকের কিসের মিল আছে বলেন তো সবাই? পূর্বের রায়ের সাথে আজকের কি মিল আছে? আজকের বিচার্য বিষয়ের মিল আছে। তাহলে আজকে কি মামলা? হত্যা মামলা। এই ব্যক্তি আগেও হত্যা করছে, ওই রায়গুলো আদালতে দেখানো হয়েছে। এই রায়গুলো কি গ্রহণযোগ্য হবে? হবে কি না? হত্যা মামলা চলাকালে পূর্বেও সে আরো হত্যা করছিল, এরকম রায় আদালতে হাজির করা হইলে এই রায়গুলো কত দ্বারাই প্রাসঙ্গিক? সাক্ষ্য আইনের 42 দ্বারাই প্রাসঙ্গিক। কেন? কারণ আজকেও তো হত্যা মামলার এই রায় হচ্ছে, তার বিচার হচ্ছে। তাহলে সহজ হবে আদালতের কাছে এটা। কিন্তু আজকের মামলা হত্যা মামলা, পূর্বে তার বিরুদ্ধে তার শাস্তি হয়েছিল, রায় মানে কি? তার সাজা দেওয়া হয়েছিল। কি সাজা দেওয়া হয়েছিল? পূর্বে তার সাজা হয়েছিল কিসের জন্য? ধরেন আপনার এই দস্যুতার জন্য, চুরির জন্য, ডাকাতির জন্য। এই হত্যা মামলার বিচারের ক্ষেত্রে আগের রায়গুলো কি হবে না? প্রাসঙ্গিক হবে না। ধারা কত? 43। অর্থাৎ রায় গ্রহণযোগ্য হবে। রায় কি হবে? গ্রহণযোগ্য হবে। সহজ তো কথাগুলা। ধরেন আপনি কি করতেছেন, কোন একটা অফিসে চাকরি ইন্টারভিউ দিতে গেছেন। এখন আপনি সিভি বা কাগজপত্র আপনি আপনি আপনার ইয়া কি নিয়া, ধরেন আপনার আপনার পারদর্শী, আপনি পরীক্ষা দিবেন কি নিয়া? আপনি কিসের চাকরি করবেন? কম্পিউটারের উপরে। কিসের উপর? অফিসে কম্পিউটারের কাজ করবেন। তাহলে আজকে আপনি ইন্টারভিউর বোর্ডে বসছেন কম্পিউটার পরীক্ষা দেওয়ার জন্য। এখন পূর্বে কয়েক জায়গায় কম্পিউটার পরীক্ষা দিয়ে আপনি প্রথম হয়েছেন, কম্পিউটারে ভালো ভালো সার্টিফিকেট অর্জন করছেন। তাহলে আজকের এই পরীক্ষার বোর্ডে, ভাইবা বোর্ডে আগের সার্টিফিকেটগুলো কি গ্রহণযোগ্য হবে কিনা? হবে কিনা বলেন? হবে না? যে আগে তার কম্পিউটারে এত অভিজ্ঞতা, এই সার্টিফিকেট। ঠিক এটা হলো সাক্ষ্য আইনের 42 দ্বারা। এখন আজকে ধরেন আপনি কোথাও কম্পিউটারের উপর ইন্টারভিউ দিতে গেছেন, আপনি কম্পিউটারের উপরে চাকরি করবেন। এখন আপনি খেলাধুলায় ভালো ছিলেন, ভালো ফুটবলার ছিলেন, ভালো ক্রিকেটার ছিলেন, এই সার্টিফিকেটগুলো নিয়ে গেছেন। এটা কাজে লাগবে ভাই বাবুটা? কোনো কাজে লাগবে না। কেন? কারণ আপনার এই যে সাবজেক্ট, আপনার যেটা বিচার্য বিষয়, আপনার যে চাকরি হবে, এইটা হলো কম্পিউটার পারদর্শিতা। এখানে ফুটবলার বা ক্রিকেটারের কোনো মূল্য নাই। এরকম আর কি বিষয়গুলো। সাক্ষ্য আইনের আপনার যদি ইচ্ছা থাকে বুঝার, আমি যদি বুঝাইতে নাও পারে আপনি বুঝে যাবেন। বিষয়টা হচ্ছে এরকম, একদম বাস্তব। যদি আপনার ইচ্ছা থাকে যে আমি জানবো, আমার জানতে হবে, আমাকে ভালো কিছু করতে হবে, তাহলে আমি যদি কিছু বলি, আমি অর্ধেক বলার সময় আপনি বুঝে ফেলতে পারবেন। আর যদি আপনি দায় চাপায় দেন, মানে আমার প্রতি দায় চাপায় দেন আপনি, এটা যে দেখি মানে সে কিভাবে বলে, বা আমার প্রতি আমার ভুল ধরার জন্য বসে থাকেন, বা আমি কিভাবে বলতেছি আমারটা সঠিক হচ্ছে না, এগুলো চিন্তা করে যদি বসে থাকেন, তাহলে আপনার লস হবে, কিন্তু আমার লস হবে না। কথা বুঝছেন? অতএব একটু পজিটিভলি থাকতে হবে। ইনশাল্লাহ সহজ হয়ে যাবে আপনার জন্য, জানার ইচ্ছা থাকলে। আসলেই সহজ। আপনি বাংলাদেশে কাউকে বলবেন, এটা আমি গর্ব করতেছি না, এটা আমি শুক্রিয়া আদায় করতেছি আপনাদেরকে নিয়ে। আপনি বাংলাদেশে যে কোনো একজনকে বলবেন যে আইন পড়তেছে প্রচুর, বলবেন যে আপনি সাক্ষ্য আইনে 40 থেকে 44 এটা আমাকে বলে দেন। হোক সে একজন অ্যাডভোকেট, অথবা আরো বড় কিছু আইনের, দেখবেন আপনাকে 40 থেকে 44-এর ব্যাখ্যা আপনাকে বুঝাই দিতে পারবে না, কিন্তু আপনি পারবেন, কিন্তু ইনশাল্লাহ পারবেন না? পারবেন তো? পারবেন। এখন সারাদিন এগুলো নিয়ে রিচার্জ করেন, সারাদিন এগুলা ভাষ্য দেখেন। আমি যে সংক্ষিপ্ত কথা বলছি তার মূল পয়েন্ট হলো এটাই। ঠিক আছে? যদি আরো বেশি লম্বা আলোচনা করি তাহলে কি হবে? এখানে সময় নষ্ট হবে। সাক্ষ্য আইনে 44 ধারার আলোচনা। তাহলে 44 ধারার আলোচনা কি? এতক্ষণ রায়ের প্রাসঙ্গিকতা ও অপ্রাসঙ্গিকতা পড়ছেন। তাহলে রায় তো প্রাসঙ্গিক আছে, আদালতে গ্রহণযোগ্য আছে কি? আপনি প্রমাণ করে দেখাই দিলেন যে আপনি পূর্বে দণ্ড ভোগ করছেন।
কত দ্বারাই প্রমাণটা করছেন বলেন তো? আপনি যে পূর্বে দণ্ড ভোগ করছেন বা খালাস পাইছেন এটা প্রমাণ করে দেখাই দিয়েছেন কত দ্বারাই? বলেন সবাই, দেখি পারেন কিনা। 511 দ্বারাই। কত দ্বারাই? 511 দ্বারাই প্রমাণ করে দেখাইলেন। তাহলে রায়টা গ্রহণযোগ্য হলো কত দ্বারাই? 40 দ্বারাই। সুবিধা হইলো কি? বিচার বন্ধ হয়ে গেল। তাহলে বিচার বন্ধ হয়েছে কার? বাদীর নাকি আসামির? আসামির বিচার বন্ধ হয়েছে। এখন আসামির বিচার যদি বন্ধ হয়ে যায়, তাহলে এখানে সংক্ষুব্ধ পক্ষ কে মামলার? বাদী পক্ষ। তারা মানবে না। তখন তারা বলবে এই যে আসামি রায় নিয়ে আসছে এটা ভুয়া রায়। এই আদালত এটা কি করছে, জালিয়াতি করে রায় দিছে, অথবা আদালত অযোগ্য, ঘুষ দিয়ে রায় নিয়ে আসছে। এটা আবার কি করতে পারবে? দেখাইতে পারবে। তাহলে 44 দ্বারা এটা আপনার রায় দেওয়া হয়েছে কোন আদালত থেকে? অযোগ্য আদালত থেকে। কোন আদালত থেকে? অযোগ্য আদালত থেকে। ধরেন আপনি এসএসসি পরীক্ষা দিলেন। এসএসসি পরীক্ষা দেওয়ার সময় ধরেন আপনার আপনার বন্ধু বা আপনার বড় ভাই সে গোল্ডেন এ প্লাস পাইলো। ঠিক আছে? আপনার মানে যে কোনো একজনের। আমি কি করলাম? ধরেন আমি ফেল করলাম পরীক্ষায়, মানে আমার রেজাল্ট আসে নাই। তাহলে এসএসসি পরীক্ষায় যে পাশ করলো গোল্ডেন এ প্লাস পাইলো, এটা প্রাসঙ্গিকতা আছে না একটা? তাই না? আছে, এই সম্পর্কে সাক্ষ্য পরে গিয়ে পাবেন। তাহলে গ্রহণযোগ্যতা আছে। এখন আমি কি বলতেছি, যে যারা রেজাল্ট দিছে, যে বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয় তো না, এটা মানে শিক্ষা বোর্ড, এই শিক্ষা বোর্ড, এই শিক্ষা বোর্ড, বোর্ড এরা অযোগ্য, এরা রেজাল্ট তৈরি করতে পারে না। মানে কি? অর্থাৎ আমি রেজাল্টটাকে কি করতেছি, চ্যালেঞ্জ করতেছি। আমি এই রেজাল্ট মানি না। কেন মানেন না? যে মাস্টার খাতায় দেখতে পারে না, এই বোর্ড রেজাল্ট দেওয়ার যোগ্যতায় রাখে না। মানে আমি কার ভুল ধরে ফেলছি? শিক্ষা বোর্ডের ভুল ধরে ফেলছি। ঠিক একইভাবে আদালতের যে রায়, রায়েরও কি করা যায়, চ্যালেঞ্জ করা যায়। রায়েরও ভুল ধরা যায়। সাক্ষ্য কত দ্বারা? 44 দ্বারা। বুঝছেন এখন? আর যারা এই বছর পদোন্নতি পরীক্ষা দিছে আমি শুনতেছি এরকম, এই যে যাদের, এটা এরকম আগে সিস্টেম কখনো ছিল না, আমি লোকমুখে শুনছি, দালিলিক না, আপনারা আবার এগুলো বলা শুরু করেন না। যে অনেকে ভালো পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট হয়নি, বা একটাতে 33-34 পাইছে, আর একটাতে 12-13 এরকম হয়েছে যে তারা নাকি কথা বলছে যে তাদেরকে আবেদন করার সুযোগ আছে। সুযোগ করলে আবার নাকি খাতা পুনর্বিবেচনা করা হবে তাদেরগুলো, যাদের সমস্যা হয়েছে। এটা আপনার আবার প্রচার করা শুরু করেন না, আমার কাছে একজন বললো আর কি। তো ওনাকে আমি বললাম যে আমি তো এখন পর্যন্ত এরকম কোনো সিস্টেম দেখি নাই পুলিশ ডিপার্টমেন্টে। এই খাতাগুলো চ্যালেঞ্জ করার বা পুনরায় পরীক্ষণ করার সুযোগ নাই, আসলে আমাদের হয় না এগুলা। সাক্ষ্য আইনের তাহলে 45 থেকে শুরু হবে, আজকে 45 থেকে 52, খুব গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু, ভালো করে নিবেন। ছুটিতে গিয়ে ক্লাস করতেছেন কে? আছেন কি ওরকম যে ছুটিতে আছেন, ক্লাস করতেছেন? আছেন? বাড়ি থেকে ক্লাস করতেছেন? মাহফুজ ভাই আছে একজন। ডিসেম্বর মাস তো অনেকেই ছুটিতে থাকতে পারেন। তো মানে এটা এটা বলার উদ্দেশ্য কি, যে ছুটিতে গিয়ে যারা ক্লাস করতেছেন তারা পদোন্নতি হবেই ইনশাল্লাহ, এটা মিস না এটা। আপনি যত দুর্বলই হন না কেন। কারণ কি, যে একটা লোক ছুটিতে যাওয়ার পরে বন্ধু বান্ধব কত রকমের ব্যাপার স্যাপার না ছুটিতে গেলে, মানে তাহলে এই ক্ষেত্রে গিয়ে ক্লাস করাটা বা করতে পারাটা, এটা এখন তো আগ্রহ না থাকলে পসিবল না, হয় না এটা আসলে। সাক্ষ্য আইনে একটা প্রশ্ন ইন্সপেক্টরশিপ হয়েছে, আমাদেরও হয়েছে আগে, আবার হবে। গুরুত্বপূর্ণ যে সাক্ষ্য আইনের বিধান অনুসারে অভিমত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা এবং চরিত্রের সাক্ষ্যের প্রাসঙ্গিকতা সম্পর্কে লিখুন। তাহলে অভিমত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা হলো সাক্ষ্য আইনের 45 থেকে 51। চরিত্রের সাক্ষ্যের প্রাসঙ্গিকতা হলো সাক্ষ্য আইনের 52 থেকে 55। 52 থেকে কত? 55 দ্বারা। এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো চরিত্রের সাক্ষ্যের প্রশ্ন। সাক্ষ্য আইনের 52, 53, 54, বিশেষ করে 53, 54, এই দুইটা সবচেয়ে বেশি প্রশ্ন হয় সাক্ষ্য আইনের। আচ্ছা, আর 45 থেকে 51 জায়গাগুলো আগে অনেক প্রশ্ন হইতো, এখন একটু কম হয়, হইলেও জায়গাগুলো আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ। তবে এত লম্বা সময় আলোচনা করতে হবে না, অল্পতেই বুঝতে পারবেন এগুলা। আমরা যে অধ্যায়টা পড়তেছি, অধ্যায়ের নাম কি? বিষয়ের প্রাসঙ্গিকতা। ওকে, অধ্যায়ের নাম কি? বিষয়ের প্রাসঙ্গিকতা। তাহলে সাক্ষ্য আইন অনুসারে বিষয়ের প্রাসঙ্গিকতা বলতে কি বোঝেন? এরকম একটা প্রশ্ন আছে, এক একজন এক একভাবে উত্তর তৈরি করছে। যদি আমরা গভীরে দেখি, যে সাক্ষ্য আইনে বিষয়ের প্রাসঙ্গিকতাটা অনেক বড় একটা বিষয়। যেমন
অনেক লম্বা করা যাবে এই প্রশ্নটা, যদিও বা ওইভাবে আমরা লিখি না, পরীক্ষায় বা লেখার সুযোগ হয় না। যদি আমরা শর্ট করে কিছু কথাও বলি, উপলক্ষ কারণে পরিণামের প্রাসঙ্গিকতা কত দ্বারা? 7 দ্বারা। পূর্ববর্তী পরবর্তী উদ্দেশ্য প্রস্তুতির প্রাসঙ্গিকতা 8 দ্বারা। ব্যাখ্যা বিশ্লেষণের প্রাসঙ্গিকতা 9 দ্বারা। মানে শর্ট করে ফেলতেছি। মনের অবস্থা দেহের অবস্থার প্রাসঙ্গিকতা 14 দ্বারা। স্বীকৃতির প্রাসঙ্গিকতা ও প্রাসঙ্গিকতা 17 থেকে 23 দ্বারা। স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা ও প্রাসঙ্গিকতা 24 থেকে 30 দ্বারা। যে ব্যক্তিরা আদালতে হাজির করা যায় না বা সাক্ষ্যদানের অযোগ্য, এই সমস্ত ব্যক্তিদের বিবৃতির প্রাসঙ্গিকতা 32 33 দ্বারা। 32 33 দ্বারা। সরকারি দলিলের প্রাসঙ্গিকতা 35 দ্বারা। শর্ট করতেছি, লম্বা করলে আরো করা যায়। রায়ের প্রাসঙ্গিকতা 40 থেকে 43 দ্বারা, বা 44 পর্যন্ত যান, সমস্যা নাই। অভিমতের প্রাসঙ্গিকতা 45 থেকে 55 দ্বারা, 45 থেকে 51 দ্বারা। আর চরিত্রের প্রাসঙ্গিকতা 52 থেকে 55 দ্বারা। তাহলে আপনি পরীক্ষার হলে যখন প্রশ্ন আসবে প্রাসঙ্গিকতা দিয়া, এই যে কতগুলা কথা বললাম, এই কথাগুলোর উপর ভিত্তি করেই একটা প্রাসঙ্গিকতার প্রশ্ন আসবে। তাহলে আপনি যদি প্রাসঙ্গিকতার কোনো প্রশ্ন আসে পরীক্ষায়, টোটাল সাক্ষ্য আইন খুঁজবেন, নাকি শুধু সাক্ষ্য আইনে 5 থেকে 55 খুঁজবেন? 5 থেকে 55। এখন 5 থেকে 55-র ভিতরে কি বাঘ আছে কিনা, স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা অন্য জায়গায় খুঁজে লাভ আছে? 24 থেকে 30 খুঁজবেন। স্বীকৃতির প্রাসঙ্গিকতার প্রশ্ন 17 থেকে 23 খুঁজবেন। রায়ের প্রাসঙ্গিকতার প্রশ্ন 40 থেকে 44 খুঁজবেন। অভিমত, মতামত, তৃতীয় পক্ষের অভিমতের প্রাসঙ্গিকতার প্রশ্ন 45 থেকে 51 খুঁজবেন। চরিত্রের প্রাসঙ্গিকতার প্রশ্ন সাক্ষ্য আইনে 52 থেকে 55 খুঁজবেন। তার মানে প্রথমে অধ্যায় বুঝতে হবে, তারপরে অধ্যায়ের ভিতরে অংশগুলোকে আলাদা আলাদা বুঝতে হবে। তাহলে পরীক্ষার হলের কোনো প্রশ্ন আপনার মিস হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। এবার বিষয়ভিত্তিক বুঝতে হবে আপনাকে। এখন প্রশ্ন সাক্ষ্য আইনের আসছে, পুস্তক সহ পরীক্ষা, প্রাসঙ্গিকতার প্রশ্ন, পুরা সাক্ষ্য আইন এক মাথা থেকে আরেক মাথা খোঁজা শুরু করছেন। তাহলে আপনাকে প্রথমেই ধরে ফেলতে হবে এটা আমার সাক্ষ্য আইনের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, এবং ধরে ফেলতে হবে দ্বিতীয় অধ্যায় রায় নিয়া, অথবা চরিত্র নিয়া, অথবা অভিমত নিয়া, অথবা দেহ মনের অবস্থা নিয়া, অথবা স্বীকৃতি স্বীকারোক্তি নিয়া, অথবা যে ব্যক্তিদেরকে সাক্ষী হিসেবে হাজির করা যায় না সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে। বুঝাইতে পারছি? তাহলে বাঘ আছে না অধ্যায়ের ভিতরে? আবার বাঘ আছে, দেখবেন উপরেও লেখা আছে। যেমন সাক্ষ্য আইনের 40 ধারার উপরে দেখবেন লেখা আছে, বিচারিক আদালতের রায় যখন প্রাসঙ্গিক। কি লেখা? বিচারিক আদালতের রায় যখন প্রাসঙ্গিক। আবার 45 থেকে যখন শুরু করবেন, তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক। তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 45 ধারা আগে ছিল একটু সংক্ষেপে, পরে গিয়ে বড় হয়েছে। সাক্ষ্য আইনের 45 ধারার মূল আলোচনা হলো বিশেষজ্ঞের অভিমত। কার অভিমত? বিশেষজ্ঞের অভিমত। সাক্ষ্য আইনের 45 ধারার দুইটা প্রশ্ন, একটা হলো বিশেষজ্ঞ কাকে বলে, এটাও 45 ধারা। বিশেষজ্ঞের অভিমত প্রাসঙ্গিক, এটাও সাক্ষ্য আইনের 45 ধারা। যদি এমসিকিউ প্রশ্ন আসে সাক্ষ্য আইনের 45 ধারার আলোচ্য বিষয় কোনটা, বিশেষজ্ঞের অভিমত বলতে কি বোঝায় সেটা, বিশেষজ্ঞের অভিমতের প্রাসঙ্গিকতা এটা, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো দুইটাই সঠিক। তাহলে সাক্ষ্য আইনের 45 থেকে 51 ধারার আলোচনাগুলো হলো কি তৃতীয় পক্ষের অভিমত। তাহলে বিশেষজ্ঞ ব্যক্তি যারা, তারা কোন পক্ষ? প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, না তৃতীয় পক্ষ? তারাও তৃতীয় পক্ষ। আচ্ছা, তাহলে আগে ছিল পূর্বে আদালতকে যখন কোনো বিদেশি আইন, বিজ্ঞান ও চারুকলা, হস্তাক্ষর ও টিপসহির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। কিসের? বিদেশি আইনের প্রশ্নে, বিজ্ঞানের প্রশ্নে, চারুকলার প্রশ্নে, হস্তাক্ষর এবং টিপসহির প্রশ্নে। তাহলে আগে ছিল 5টা, এখন যদি আমরা দেখি বেশিও হয়, ইচ্ছা করলে 13টাও করতে পারেন। আপনি এটা আলাদা মনে না রাখলেও চলবে। এখানে এখানে যে 13টা আছে এটা আলাদা মনে না রাখলেও চলবে। কি কি সাথে যুক্ত হয়েছে? ওই যে সাক্ষ্য আইনের 3 ধারা সংজ্ঞার দিকে চলে যান। কি? ফিজিক্যাল বা ফরেনসিক। ফিজিক্যাল সংজ্ঞা আছে না? কত ধারায় সংজ্ঞা? বস্তুগত সাক্ষ্য, ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য। কত ধারা? 3 ধারা। তাহলে এটার সাথে যোগ করলাম। 3 ধারার আরেকটা সংজ্ঞাতে চলে যান, ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড। সংজ্ঞা আছে কি না? কত ধারায়? 3 ধারায়।
আগে ছিল কি? হস্তাক্ষর। এখন হাতের চাপ, পায়ের চাপ, হাতের তালুর চাপ, চোখের আইরিশ, এগুলো যুক্ত হয়েছে নতুন। তাহলে হাতের চাপ, পায়ের চাপ, হাতুর তালুর চাপ, চোখের আইরিশ। তারপরে আর কি কি বিষয়? কোনো ব্যক্তি, এটা আগে পিছিয়ে দেওয়ার দরকার নেই, বই বন্ধ করে রাখেন, আমার কথাগুলো শুনেন। কোনো ব্যক্তি শনাক্ত অথবা প্রাণী শনাক্তের প্রশ্নে, কিসের? কোনো ব্যক্তি শনাক্ত অথবা কোনো প্রাণী শনাক্তের প্রশ্নে আদালতকে কি নিতে হয়? সিদ্ধান্ত নিতে হয়। অথবা কোন বিষয় সম্পর্কে? এমন একটা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয় যেটা কোনো ধরনের বাণিজ্যিক বা কারিগরি পরিভাষা, কোনো বাণিজ্যিক অথবা কোনো কারিগরি পরিভাষা, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে যখন আদালতে সিদ্ধান্ত নিতে হয়, তখন এই বিষয় সম্পর্কে যারা, কোন সম্পর্কে? বিজ্ঞান, চারুকলা, হস্তাক্ষর, টিপসই, বিদেশি আইন, হাতের চাপ, পায়ের চাপ, আঙ্গুলের চাপ, চোখের আইরিশ, তারপরে হচ্ছে আপনার কি, ব্যক্তি শনাক্তর প্রশ্নে, প্রাণী শনাক্তের প্রশ্নে, বাণিজ্যিক এবং কারিগরি ভাষা শনাক্তে যারা পারদর্শী, তাদেরকে কি বলা হয়? বিশেষজ্ঞ বলা হয়। আর এই বিশেষজ্ঞের অভিমত সাক্ষ্য আইনের ৪৫ ধারাতেই কি প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের ৪৫ ধারাতেই কি প্রাসঙ্গিক। বুঝছেন বিষয়টা এখন? তাহলে ৪৫ ধারা কথা কিন্তু দুইটা, কারা বিশেষজ্ঞ এবং এই ধারাতেই তারা বিশেষজ্ঞ, এই ধারাতেই তারা কি প্রাসঙ্গিক। তাহলে হাতের চাপ সম্পর্কে আদালতকে সিদ্ধান্ত নিতে হয় কিনা, এটা কার হাতের চাপ? পায়ের চাপ সম্পর্কে, বস্তুগত সাক্ষ্য সম্পর্কে, ডিজিটাল রেকর্ড সম্পর্কে, বিদেশি আইন সম্পর্কে, বিজ্ঞানের প্রশ্নে, চারুকলার প্রশ্নে, হস্তাক্ষরের প্রশ্নে, টিপসইয়ের প্রশ্নে, কোনো ব্যক্তি শনাক্তের প্রশ্নে, প্রাণী শনাক্তের প্রশ্নে, কোনো বাণিজ্যিক, কোনো পরিভাষা, তাই না? তাহলে এগুলোর জন্য কি করতে হয়? আদালতকে সিদ্ধান্ত যাইতে হয়। কেন সিদ্ধান্ত যাইতে হয়? আদালতের জজ সাহেব কি এটা জানে কোনটা কার হাতের চাপ, কোনটা কার পায়ের চাপ? জানে এটা? জানে না। চারুকলা সম্পর্কে জানে? জানে না। কি জানে? আদালতকে এগুলো না জানলেও চলে। আদালতকে কি জানতে হয়? জানে এটা? মানে এই বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তাক্ষর, টিপসই, এগুলা যদি নাও জানে, আদালতকে নির্দিষ্ট বিষয় কিছু জানতে হয়। কি কি জানতে হয়? সাক্ষ্য আইনের ৫৭ ধারা। ক ধারা? সাক্ষ্য আইনের ৫৭ ধারা। আদালতকে যে বিষয়গুলা অবশ্যই জানতে হয়, বাংলাদেশের কি আইন সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের কি আইন পড়াবো গিয়ে হালকা করে। বাংলাদেশের আইন, সশস্ত্র বাহিনীর যুদ্ধের বিধান, বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক, বাংলাদেশের ভূখণ্ড, কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষর, পদমর্যাদা, সিলমোহর, কখন বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক শুরু হয়েছে, কখন আপনার এই আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের সাথে, এই বিষয়গুলো সম্পর্কে আদালতকে কি করতে হয়? একজন জজকে অবশ্যই জানতে হয়। সাক্ষ্য আইনের ৫৭ ধারা। ক ধারা? সাক্ষ্য আইনের ৫৭ ধারা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলতেছিলাম? সাক্ষ্যয়ের ৪৫ ধারা যদি বলে সাক্ষ্যয়ের বিধান অনুসারে কয়েকজন বিশেষজ্ঞ ব্যক্তি সম্পর্কে লিখুন, পারবেন? লেখেন তো আপনারা সবাই। সবাই ৭ জন বিশেষজ্ঞ ব্যক্তি তৈরি করেন। তৈরি করেন সবাই। সময় দিলাম, ৩০ সেকেন্ড সময় দিলাম। ৭ জন বিশেষজ্ঞ ব্যক্তি, যদি পারেন একটু বাড়ায় ফেলেন, দেখি আপনারা কয়জন বিশেষজ্ঞ তৈরি করতে পারেন। পারছেন? হয়েছে সবাই? আর নিজের মতো করে করবেন। তাহলে আমি বলি, বিদেশি আইনে বিশেষজ্ঞ, বিজ্ঞানে বিশেষজ্ঞ, চারুকলায় বিশেষজ্ঞ, হস্তাক্ষরে বিশেষজ্ঞ, টিপসইতে বিশেষজ্ঞ, আঙ্গুলের চাপে বিশেষজ্ঞ, হাতের চাপে বিশেষজ্ঞ, পায়ের চাপে বিশেষজ্ঞ, চোখের আইরিশে বিশেষজ্ঞ। বুঝতে পারছেন? তারপরে বস্তুগত সাক্ষ্যের বিশেষজ্ঞ, ডিজিটাল রেকর্ডে বিশেষজ্ঞ, তারপর হচ্ছে আপনার ভাষা শনাক্তে, বাণিজ্যিক ভাষা, কি, কোনো বাণিজ্যিক, কোনো বাণিজ্যে অথবা কারিগরি ভাষা, ব্যক্তি বা প্রাণী শনাক্তে বিশেষজ্ঞ, এরা সবাই কি বিশেষজ্ঞ। আপনারা কি আবার অন্য বিশেষজ্ঞ বলতেছিলেন কি না, যে কেউ প্রেমে বিশেষজ্ঞ, নাকি এক একজন এক এক রকম তৈরি করছেন? অসুবিধা নাই, অর্থাৎ যে যে বিষয়ে ভালো জানে সে সেই বিষয়ে কি বিশেষজ্ঞ, সে সেই বিষয়ে কি বিশেষজ্ঞ। তবে এখন আপনি সব বিষয়ে বিশেষজ্ঞ বললে কিন্তু এগুলো আইনি আইনি কার্যক্রমে
হবে না কিন্তু। তাহলে এইখানে যে বিশেষজ্ঞের জায়গাগুলো আছে এগুলো বিচারিক আদালতের কি প্রয়োজনীয় বিশেষজ্ঞরা, বিচারিক আদালতে প্রয়োজনীয় কি বিশেষজ্ঞ। তাহলে সাক্ষ্য আইনে 45 দ্বারা এই ব্যক্তিগুলোকে কি ব্যক্তি বলা হয়? বিশেষজ্ঞ ব্যক্তি বলা হয়। শুধু কি বিশেষজ্ঞ বলা হয়, নাকি তাদের মতামত অভিমতগুলা প্রাসঙ্গিক হয়? তাদের মতামতগুলা অভিমতগুলো কি হয়? প্রাসঙ্গিক হয়। তারা উপস্থিত হয়ে মতামত দিলে প্রাসঙ্গিক হয়, নাকি উপস্থিত না থাকলেও প্রাসঙ্গিক হয়? দুইটাই সঠিক হতে পারে। ফৌজদারি কার্যবিধি পড়ে আসছেন না? 509 ক, ফৌজদারি কার্যবিধির 510 দ্বারা, নারী শিশু 23 দ্বারা পড়ছেন না? নারী শিশু তো পড়ানো হয় নাই। তারা উপস্থিত না থাকলেও তারা যদি রিপোর্ট প্রস্তুত করে পাঠায় দেয় তো ওইগুলো প্রাসঙ্গিক হয়। সাক্ষ্য আইনের 45 দ্বারা মনে হয় বুঝছেন এখন। একটা সংশোধনী দ্বারা আছে 45-এর ক দ্বারা। বুঝেন না বিশেষজ্ঞর অভিমত? এখন ধরেন একটা উদাহরণ দিই, না দিলে কেমনে হবে? অনেকগুলো উদাহরণ, কোন উদাহরণ নিবেন? তাহলে বিশেষজ্ঞ ব্যক্তি, ধরেন আপনার হস্তাক্ষর, আপনার হাতের লেখা। তাহলে আপনার হাতের লেখাটা আসলে আপনার হাতের লেখা কিনা এটা পরীক্ষা করার জন্য ধরেন সিআইডি তে প্রেরণ করা হইলো। আসে না সিআইডির শাখা একটা? আছে কিনা? সিআইডির হস্তাক্ষর শাখা আছে। আচ্ছা, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো এই লেখাটা আসলেই কার, এই লেখাটা আসলেই বাইজিদের। তাহলে তারা পরীক্ষা নিরীক্ষা করে একটা মতামত দিল যে হ্যাঁ, সে আগের লেখা পাঠাইছেন এই লেখার সাথে বাইজিকের হস্তাক্ষরের কি আছে বা আঙ্গুলের ছাপের মিল আছে। তাহলে সাক্ষ্য 45 দ্বারা অভিমতটা কি হবে? প্রাসঙ্গিক হবে। কি হবে? প্রাসঙ্গিক হবে। 45 দ্বারা, 45-এর ক দ্বারা প্রশ্ন করবে না সাধারণত। 45-এর ক দ্বারাটা কি জানেন? সাক্ষ্য আইনের 45 দ্বারা অনেকগুলো বিশেষজ্ঞ ব্যক্তি আছে না? কতগুলা? অনেকগুলা বিশেষজ্ঞ ব্যক্তি আছে। এর ভিতরে একটা বিশেষজ্ঞ ব্যক্তি আছে কি ফিজিক্যাল ফরেনসিক বা বস্তুগত সাক্ষ্য সম্পর্কে বিশেষজ্ঞ। আছে কি না? ফিজিক্যাল ফিজিক্যাল ফরেনসিক বা বস্তুগত সাক্ষ্য সম্পর্কে যে বিশেষজ্ঞ ব্যক্তি, তাকে পরীক্ষা করার বিধান, তাকে কি, এটা কোনো প্রাসঙ্গিকতার ধারণা, তাকে পরীক্ষা করার জন্য কি করতে হবে? আদালতের কি সম্বোধন পূর্বক করতে হবে। এবং কোনো মামলার পক্ষের যেন না, কার জন্য? আদালতের প্রয়োজনে তাকে পরীক্ষা করা যাবে। এতটুকু কথা। সাক্ষ্য আইনে 45-এর ক দ্বারা, শর্টাইপেন ক দ্বারা। ভালো করে বোঝার চেষ্টা করেন। সাক্ষ্য আইনে 45-এর ক কি প্রাসঙ্গিকতার দ্বারা, নাকি বিশেষজ্ঞকে পরীক্ষা করার বিধান? বিশেষজ্ঞকে পরীক্ষা করার বিধান। সাক্ষ্য আইনে 45-এর হেরুল, আমি একটা ক্লাসে আছি, তার ক্লাস শেষে ফোন দিচ্ছি বন্ধু। ঠিক আছে। হ্যাঁ, আমি ক্লাস শেষে তোকে ফোন দিচ্ছি, এটা ক্লাসে বন্ধু। হুম, ঠিক আছে। সাক্ষ্য আইনের 45-এর ক প্রশ্নের কি প্রাসঙ্গিকতার দ্বারা, নাকি পরীক্ষা করার? পরীক্ষা কাকে পরীক্ষা করা? সকল বিশেষজ্ঞকে? ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড সম্পর্কে বিশেষজ্ঞকে? হস্তাক্ষর বিশেষজ্ঞকে? নাকি আপনার ফরেনসিক অথবা বস্তুগত সাক্ষী বিশেষজ্ঞ পরীক্ষককে? তাহলে ফরেনসিক মানে ফিজিক্যাল ফরেনসিক বা বস্তুগত সাক্ষ্য সম্পর্কে যে ব্যক্তি বিশেষজ্ঞ, সেই ব্যক্তিকে পরীক্ষা করার বিধান। কি বিধান? আদালতকে সম্বোধন পূর্বক করতে হবে। এবং কার প্রয়োজনে করতে হবে? আদালতকে সাহায্য করার জন্য আদালতের প্রয়োজনে পরীক্ষা করা যাবে। কথা বুঝাইতে পারছি? বাদী বিবাদী পক্ষের প্রয়োজনে এটা করা যাবে না। এটা প্রশ্ন করবেন, আপনি না বুঝলে অসুবিধা নেই, কিন্তু আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তাহলে এই বিশেষজ্ঞ ব্যক্তি ফিজিক্যাল ফরেনসিক বিশেষজ্ঞকে পরীক্ষা করার জন্য কার প্রয়োজনে? আদালতের প্রয়োজনে আদালতকে সম্বোধন পূর্বক করতে হবে এটা। আচ্ছা, সাক্ষ্য আইনের 46 ধারাটা হলো 45 ধারার সাথে, 45 ধারাটাকে আর মজবুত করছে এই ধারাটা। কি করছে আরো মজবুত? বিশেষজ্ঞের মতামতের সাথে সংশ্লিষ্ট বিষয় প্রাসঙ্গিক। বিশেষজ্ঞের মতামতের সাথে কি বিষয়? সংশ্লিষ্ট বিষয়। সংশ্লিষ্ট বলতে কি বোঝেন? মানে জড়িত? জড়িত না, জড়িত। তাহলে জড়িত কিরকম হতে পারে? এটা বিশেষজ্ঞের মতামতের সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে পারে, আবার অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। যেটাই হোক, বিশেষজ্ঞের মতামতের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো প্রাসঙ্গিক সাক্ষ্য আইনে ক দ্বারা, 43 দ্বারা। যেমন, তাহলে 45 দ্বারা বিশেষজ্ঞ ব্যক্তি যে মতামতটা দিল, কি মতামত দিছে?
মামলার বিচার যে প্রশ্নে আসছে এখানে পায়ের চাপটা কার? তানবীরের। বোঝার চেষ্টা করেন, এটা কার পায়ের ছাপ বলা হয়েছে? যে তানবীর এখানে আসছিল, সে অপরাধীরা, তার পায়ের ছাপ। এখন বিশেষজ্ঞের নর্মাল অভিমতটা প্রাসঙ্গিক কত দ্বারা? 45 দ্বারা। এখন বিশেষজ্ঞের অভিমতটা এমন হয়েছে, মতামত পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে আসলে এটা কার? মূল মামলার বিচার্য বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। এটা কার ছাপ? আসলেই তানবীরের পায়ের ছাপ। তাহলে এটা কি হবে? প্রাসঙ্গিক হবে। কত দ্বারা? 46। এটা কি হইলো? বিশেষজ্ঞের মতামতের সাথে এটা কি হচ্ছে, মিলছে না গরমিল? মিলছে। এখন বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা করে বলছে এটা তানবীরের পায়ের ছাপ নয়, এটা হিমেলের পায়ের ছাপ। এখন কি বিশেষজ্ঞের মতামতটা মামলার বিচার্য বা মূল প্রশ্নের সাথে মিল না গরমিল? গরমিল। এখন এটা কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? এটাও প্রাসঙ্গিক। এটাও কি প্রাসঙ্গিক? এমন না যে বিশেষজ্ঞ ব্যক্তি, সে সাক্ষ্য প্রমাণ মামলার যে পক্ষ এই পক্ষেই দিবে, এরকম না। এটা অভিমতটা ঘটনার পক্ষে হোক আর বিপক্ষে হোক, দুই দিকেই প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের কত দ্বারা? 46 দ্বারা। এই জন্য বলছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের মতামতের সাথে কি সংশ্লিষ্ট বিষয়গুলো প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 46 দ্বারা। বুঝছেন বিষয়টা এখন? কি বুঝছেন? যেমন আরো সহজে বোঝাই, যে পাত্র, বিয়ের ধরেন বিয়ের আলাপ আলোচনা চলতেছে, এখন পাত্রী দেখার জন্য আসছে। এখন ধরেন জামাই সাহেব ধরেন ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে, এরকম একটা অবস্থা। তাহলে ছেলের ভালো গুণ, ছেলের সাথে বিয়ে দিবে, মোটামুটি আলাপ আলোচনা ফাইনাল। তাহলে ছেলের ভালো গুণগুলা কি? ধরেন ছেলে নামাজ কালাম পড়ে, ভালো। খুব উত্তম ব্যবহার, এটাও ভালো। আর কি? খুব বিনয়ী, সব কিছুই ঠিক আছে, এগুলা কি? তাহলে জামাইয়ের সাথে এগুলা সামঞ্জস্যপূর্ণ, মানে বিয়ের সাথে এই বিষয়গুলো সম্পৃক্ত, মিলছে। তাহলে এগুলো গ্রহণযোগ্য। জামাই আবার সিগারেট খায়, কি খায়? সিগারেট খায়। তো এটার জন্য বিয়ে ভাঙে না, এটাও কি? জামার এই দোষটাও কি গ্রহণযোগ্য? এই দোষটাও কি হয়েছে? এটা এতগুলো ভালো গুণের সাথে এই দোষটাও গ্রহণযোগ্য হয়ে গেছে। তাহলে সাক্ষ্য 46 45 দ্বারা তো তার অভিমত প্রাসঙ্গিক। তাহলে বিশেষজ্ঞ ব্যক্তির অভিমতটা কি এমন হবে? বাদীর পক্ষে যাবে, বিবাদীর পক্ষে যাবে, এরকম এরকম নির্দিষ্ট কোনো বিষয়? নাকি সঠিক যে মতামত এটা দিবে, সঠিক মতামত এটা দিবে? এটা মূল বিচার্য প্রশ্নের সাথে মিলও হইতে পারে, গরমিলও হইতে পারে। যেভাবেই হোক এটা কি হবে? প্রাসঙ্গিক হবে। অতএব বিশেষজ্ঞ ব্যক্তির অভিমতটাকে আরো কি করছে? শক্তিশালী করে গড়ে তুলছে। দ্বারা কত? সাক্ষ্য আইনের 46 দ্বারা। এখন আপনি ওই হত্যা মামলার ক্ষেত্রে বিষেরা সংগ্রহ করছেন, অথবা কোনো ফরেনসিক প্রমাণ, ঘটনাস্থল থেকে বীর্য সংগ্রহ করছেন। তাহলে ক নামক ব্যক্তি ম নামক ব্যক্তিকে দর্শন করছে, ঘটনাস্থলে বীর্য পাওয়া গেছে। তাহলে মামলার আসামিকে ক। তাহলে ক এর বীর্য কোথায় পাঠানো হয়েছে? পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, রাসায়নিক পরীক্ষার জন্য। এখন রাসায়নিক পরীক্ষা করে দেখতেছে এটা ক এর বীর্য না। তাহলে কি অভিমতটা প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক এটা? কথা বুঝে উত্তর দেন। রাসায়নিক পরীক্ষকে দেখা গেছে মামলার আসামি ছিল কে? ক। তাহলে বলছে এটা ক এর বীর্য নয়। তাহলে কি অভিমতটা প্রাসঙ্গিক হবে না হবে না? অবশ্যই প্রাসঙ্গিক হবে। বিশেষজ্ঞ যারা বলবে এটাই প্রাসঙ্গিক, এটা মূল ঘটনার সাথে মিল হোক আর গড় মিল হোক, কারণ তিনি তো পরীক্ষা নিরীক্ষা করে মতামতটা দিছে। কেন বুঝেন না? সাক্ষ্য আইনের কত? 46 দ্বারা। আচ্ছা, ধরেন আমি আপনাদের পরীক্ষা নিই, একটা সময় গিয়ে দেখবেন অনেকের হাতের লেখা আমি চিনে ফেলবো, যে এই লোকের হাতের লেখাটা এমন, দেখলে বুঝতে পারবো এটা, তাই না? তাহলে আমি আপনার হাতের লেখাটা চিনি। তাহলে কার হাতের লেখা এটা? এটা রুবেল কাজীর হাতের লেখা। তাহলে রুবেল কাজের হাতের লেখা, আমি তো এই হাতের লেখাটা জানি, দেখছি অনেক দিন। তাহলে প্রশ্ন আসছে এই লেখাটা আসলে রুবেল কাজীর কি না। এখন শরীফুল নামক ব্যক্তি রুবেল কাজীর হাতের লেখা সম্পর্কে কি করে? চিনে বা জানে। সে বলতেছে, স্যার আদালতে বলতেছে যে আমি জানি এটা রুবেল কাজীর হাতের লেখা, কারণ আমি দেখছি সে আমার ক্লাসে ক্লাস করছে, পরীক্ষায় অংশগ্রহণ করছে, তার লেখাটা এরকম। তাহলে এই যে হস্তাক্ষর সম্পর্কে রুবেল কাজীর, এই যে রুবেল কাজীর হস্তাক্ষর সম্পর্কে শরীফুল নামক ব্যক্তি যে আদালতে মন্তব্যটা করলো, কার? রুবেল কাজীর সম্পর্কে, রুবেল কাজীর হাতের লেখা সম্পর্কে, হস্তাক্ষর সম্পর্কে শরীফুল নামক ব্যক্তি অভিমত দিল। সাক্ষ্য কত দ্বারা অভিমতটা প্রাসঙ্গিক? কত দ্বারাই? কত দ্বারাই প্রাসঙ্গিক হবে বলেন? লেখেন। কত লেখার জন্য খুলে দিছি, কত দ্বারাই প্রাসঙ্গিক? কেউ কেউ আবার 47 লিখতেছে, আবার কেউ কেউ 45 লিখতেছে, আবার কেউ কেউ 46 লিখতেছে।
যারা 46 লিখতেছে এদের এক একজনকে 46,000 টাকা করে জরিমানা করা উচিত। 46-এর সাথে হাতের লেখার কি সম্পর্ক হইলো এখানে? এটা হলো 1 নম্বর কথা। আচ্ছা, প্রশ্ন করার কারণ কি জানেন? মানে আপনি একটা আগ্রহ তৈরি করা যে আপনি কি পড়তেছেন। আচ্ছা, ভেরি গুড। যারা 45 লিখছেন, যারা 47 লিখছেন তাদের উভয়কে ধন্যবাদ। আর যারা মাঝখান থেকে 46 লিখছেন তাদেরকে ধন্যবাদ দিতে পারলাম না। ঠিক আছে। এখন আমার প্রশ্ন হলো, ধারা হলো কয়েনের 47। যেহেতু রুবেল কাজীর হাতের লেখা সম্পর্কে আমি অভিমত দিলাম, মতামত দিলাম, তাহলে 47 ধারায় প্রাসঙ্গিক হবে কেন? 45 কেন হলো না? আমি কি হস্তাক্ষর বিশেষজ্ঞ? বোঝার চেষ্টা করেন। আমি কি হস্তাক্ষর সম্পর্কে বিশেষজ্ঞ ব্যক্তি? তাহলে হাতের লেখা সম্পর্কে কয়েনের দুই দ্বারাই মতামত প্রাসঙ্গিক হয়। একটা হলো 45, একটা হলো 47। যদি 45 দ্বারা 47 দ্বারা ভালো না বুঝেন, কয়েনের পরবর্তীতে একটা দ্বারা গিয়ে বুঝতে পারবেন না। কয়েনের একটা দ্বারা ভালো করে বুঝতে পারবেন না, গুরুত্বপূর্ণ একটা দ্বারা। কয়েনের দ্বারা এটা বলতে পারবেন? কয়েনের একটা দ্বারা আছে, এই দ্বারাতে গিয়া আপনার কয়েনের অনেকগুলো দ্বারা চলে আসছে। কয়েনের 45 দ্বারা আসছে, কয়েনের 47 দ্বারা আসছে। এই দ্বারাগুলো গিয়ে আপনি পরে কি করতে, কয়েনের আপনার 73 দ্বারা আসছে। এটা কত দ্বারার ভাষ্য জানা আছে কারো? হুম, ভেরি গুড। সাক্ষ্যয়নের 67 ধারার ভাষ্যতে হস্তাক্ষর প্রমাণের পদ্ধতিগুলা কি কি? 6টা উপায়ে হস্তাক্ষর কি করা যায়, প্রমাণ করা যায়। সাক্ষ্যয়নের 67 ধারার ভাষ্যতে আসছে এই কথাটা। ভেরি গুড। আচ্ছা, এই জন্য সাক্ষ্যয়ন আগের গুলো ধারাগুলো ঠিক থাকবে, পরবর্তী ধারাগুলো আপনার জন্য কি হবে, ইজি হবে। তাহলে ভালো করে নেন, লক্ষ্য করেন। সাক্ষ্যয়নের এই 47 দ্বারা আর 45 দ্বারা পার্থক্যটা কি? প্রশ্ন আসে না একটা? এক্সট্রা কেউ কিছু লিখবেন না, খবরদার। আমি কিন্তু ক্লাস থেকে এখান থেকে রিমুভ করে দেবো আপনাকে। গুরুত্ব সহকারে ক্লাসগুলো নেন। আপনি যত বেশি মনোযোগী, যত বেশি আপনার আগ্রহ, রেজাল্ট তত ভালো। কে কত ব্রিলিয়ান্ট এটা দেখার বিষয় না। অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টের রেজাল্ট আসে না। আর ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্রগুলা দেখা যায় 10-এর ভিতরে ঢুকে বসে থাকে। বাস্তব একবার আমার কয়েক বছর হিস্ট্রিতে দেখা। আপনার আগ্রহ, আপনার ইচ্ছা, আপনার একাগ্রতা, এগুলোর উপর ভিত্তি করে আল্লাহ আপনাকে সম্মান দেবে। এমনটা না যে আপনি একাডেমিক রেজাল্ট খুব ভালো, আপনার হাতের লেখা খুব ভালো, অল্প পড়লেই সব মনে থাকতেছে, এর উপর ভিত্তি করে কোনোদিন রেজাল্ট হয় না। যদি তাই হইতো, তাহলে আমি গত কয়েক বছরে জরিপে যা দেখি, ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্রদের রেজাল্ট ভালো হয়। তো ক্লাসে দুর্বল মানে কি? মানে দুর্বলটা বলতে মানে তারা বুঝাইতেছে দুর্বল, আমার খুব আগ্রহ জানার, আমি লেগে আছি। মানে মানে দুর্বল মনে করতেছে দেখেও তার আগ্রহটা আছে, তাই না? কেউ যদি একটা জায়গায় খুব বেশি পেকে যায়, তাহলে কিন্তু এই জায়গার প্রতি তার আগ্রহটা থাকে না। তার মানে সে, তার আকাঙ্ক্ষাটা খুব বেশি থাকে। আকাঙ্ক্ষাটা কি থাকে? খুব বেশি থাকে। এরকম একটা বিষয়, আগ্রহ থাকে। এই যে ক্লাসের ভিতরে প্রশ্ন করলে দুই দুই ক্যাটাগরি, কেউ চুপচাপ থাকে সারা বছর কথা বলে না। আরেকটা ক্যাটাগরি থাকে এরকম, যে কিছু প্রশ্ন করলে স্যার আমি বলতে চাই, হাত তুলে বসে থাকে। এরকম না? এটাও কিন্তু একটা আগ্রহের জায়গা, যে মানে আমার এরকম হইতো যে স্যার প্রশ্ন করবে সবার আগে আমি উত্তর দিব। হ্যাঁ, এরকম কিন্তু। তাহলে এইগুলা আপনার আগ্রহটা থাকতে হবে, যে আমাকে প্রশ্ন করুক, আমি উত্তরটা দিতে চাই, এরকম আগ্রহটা আপনার ভিতরে থাকাটা উচিত। এটার জন্য মনোযোগ থাকতে হবে ক্লাসের প্রতি। তাহলে 45ও প্রাসঙ্গিক, 47ও প্রাসঙ্গিক কি? হাতের লেখা। তাহলে 45 এবং 47-এর পার্থক্যটা কি জাহিদ ভাই? জাহিদুল ইসলাম, দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য বলতে পারবেন? 45-এ হাতের লেখা প্রাসঙ্গিক হবে যদি কোনো বিশেষজ্ঞ ব্যক্তি পরীক্ষা নিরীক্ষা করে মতামত দেয়। আর 47-এ কোনো পরীক্ষা নিরীক্ষা করা লাগবে না। আপনি জাহিদ, আপনার ভাইয়ের নাম রাশেদুল, তার হাতের লেখা আপনি চিনেন, তাহলে 47 আপনি তার হাতের লেখা সম্পর্কে চিনেন, এই সম্পর্কে মতামত দিলে প্রাসঙ্গিক। আপনার কি হইতে হবে না, বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নাই। আর একটা কি পার্থক্য? 47 দ্বারা শুধুমাত্র হস্তাক্ষর সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক। আর 45-এ কি, অনেকগুলা বিশেষজ্ঞ ব্যক্তির অভিমত কি প্রাসঙ্গিক। 47-এর ক্ষেত্রটা ছোট, 45-এর ক্ষেত্রটা কি বড়। 45 দ্বারাই বিশেষজ্ঞ কাকে বলে তার সংজ্ঞা দেয়া আছে, এবং বিশেষজ্ঞদের অভিমত প্রাসঙ্গিকতা আছে। 47 দ্বারা কোনো সংজ্ঞা দেওয়া নাই, শুধু হাতের লেখা সম্পর্কে চিনে জানে, তার লেখা প্রাসঙ্গিক। আপনি একটু স্মৃতি পুনর্জীবিত করে দেখেন, ওই যে আপনাদের গার্লফ্রেন্ড যে চিঠিগুলো আপনাদেরকে দিত, এখনও যদি এরকম একটা হাতের লেখা চোখের সামনে বাসে, আপনি কিন্তু বলতে পারবেন এটা আপনার সেই ক্লাসমেট বা বান্ধবী চিঠি, তাই না? অনেকে এরকম মনে করতেছেন হয়তো। আর চিঠির যুগ তো আপনারা অনেকে পাইছেন না হয়তো, তাই না? আমাদের সময় কিছুটা প্রচলন ছিল। আপনারা যারা পরবর্তী সময়ে যে ভর্তি হয়েছেন তারা হয়তো আর চিঠির প্রচলন পাইছেন না, মোবাইলের মাধ্যমে আপনারা মেসেজ সব। আচ্ছা, আমরাও চিঠির প্রসেসটা কিছুটা পাইছি, দেখছি। আচ্ছা, ফৌজদারি সাক্ষ্য আইনের ধারা কত? 47। তাহলে 45 এবং 47-এর পার্থক্য কি? এখন প্রশ্ন করে উত্তর দেন।
কোনো একটা বিচারিক আদালতে প্রশ্ন আসছে এই লেখাটা প্রকৃতপক্ষে মামুনের কিনা। মামলার বাদীপক্ষ দাবি করতেছে মামুন নামক ব্যক্তি জালিয়াতির মাধ্যমে স্বাক্ষর জাল করে এই টাকাটা সে আত্মসাৎ করে নিয়েছে, এটা মামুনের হাতের লেখা। আদালত এই হাতের লেখা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিশেষজ্ঞের কাছে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়। বিশেষজ্ঞ ব্যক্তি পরীক্ষা করে মতামত দেয় যে এটা মামুনের হাতের লেখা। এটা সাক্ষ্য কত ধারায় প্রাসঙ্গিক? 45 ধারায় নাকি 47 ধারায়? কত ধারায় প্রাসঙ্গিক এটা? তাহলে যেহেতু আলিম ভাই আমি ক্লাস শেষ করে ফোন দিব ভাই। ভাই ক্লাস ক্লাস শেষে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে কত দ্বারা? এটা 45 দ্বারা। কত দ্বারা? এটা 45 দ্বারা। প্রশ্ন আসলো এই লেখাটা রুহুল আমিনের কিনা। সোহাগ নামক ব্যক্তি বলল রুহুল আমিন এবং আমি একই ক্লাসে পড়ি, এটা তার হাতের লেখা। এটা কত দ্বারায় প্রাসঙ্গিক? এটা সাক্ষ্য আইনের 47 দ্বারা প্রাসঙ্গিক। বুঝছেন? এই হলো বিষয়। সাক্ষ্য আইনের 47-এর কতে একটা সংশোধনী আছে। সংশোধনীর প্রেক্ষাপটটা হলো এরকম। তাহলে সাক্ষ্য আইনের সংশোধনী জায়গাগুলো খুব ইজি। তাহলে 47 দ্বারা কিসের অভিমত? হস্তাক্ষর সম্পর্কে। তাহলে হস্তাক্ষরের সাথে মিল কি? ডিজিটাল স্বাক্ষর। তাহলে ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে অভিমত কখন প্রাসঙ্গিক? প্রত্যয়ন ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট, ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট প্রত্যয়নকারী কর্তৃপক্ষের মতামত কি? প্রাসঙ্গিক। ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট নিয়ে একটু আলোচনা ক্লাস একদিন করব, তখন বুঝতে পারবেন। তাহলে হস্তাক্ষর সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক, তার লেখা চিনে। আর ডিজিটাল স্বাক্ষর যে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ, প্রত্যয়নকারী কর্তৃপক্ষের অভিমত কি? প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনে 47-এর কত? ক ধারা। দেখেন এই সংশোধনের একটা পয়েন্ট আছে, সহজে বুঝবেন। সাক্ষ্য আইনের 22 ধারা কি? হ্যাঁ, দলিল সম্পর্কে স্বীকৃতি কখন প্রাসঙ্গিক? কি সম্পর্কে? দলিল। 22-এর কত একটা সংশোধনী আছে কি? কোনো ডিজিটাল, কি ডিজিটাল, কি সম্পর্কে? তাহলে এটা দলিল। আর ওটা কি ডিজিটাল কোনো রেকর্ড সম্পর্কে স্বীকৃতি কখন কি প্রাসঙ্গিক, তাই না? তাহলে এই যে দলিলের সাথে ওই জায়গাটা যুক্ত করা হয়েছে, মানে এটা ডিজিটাল আকারে আসছে আর কি। তাহলে হস্তাক্ষর সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক 47। আর ডিজিটাল কোনো স্বাক্ষর সম্পর্কে প্রত্যয়নকারী কর্তৃপক্ষের অভিমত প্রাসঙ্গিক কত? 47-এর ক। সাক্ষ্য সংশোধনীর অল্প কয়েকটা দ্বারা, তার ভিতরে 4-5টা দ্বারা বেশি গুরুত্বপূর্ণ, বাকি সবগুলো আপনার না নিলেও চলবে। তাহলে 47 হলো হস্তাক্ষর সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমত। আর 47-এর ক কি? ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক। সাক্ষ্য 48 দ্বারা অধিকার ও প্রতার অস্তিত্ব সম্পর্কে কোনো অভিমত প্রাসঙ্গিক। অধিকার ও প্রতার অস্তিত্ব, শুধু এই দুইটা কথা মনে রাখবেন। সাক্ষ্য 48 13 দ্বারা কি? অধিকার ও প্রতার অস্তিত্ব, যে এই অধিকার আপনি কিভাবে পাইছেন। বলছে অধিকার ও প্রথার ব্যাখ্যা কি? কোনো একটা এলাকার অনেকগুলা ব্যক্তির ভিতরে কিছু ব্যক্তির যে নির্দিষ্ট একটা প্রথা বা অধিকার, সেটা হলো কি? অধিকার ও প্রথার ব্যাখ্যা। যেমন একটা গ্রামের ভিতরে অনেকগুলা ব্যক্তির একটা কুয়া থেকে পানি ব্যবহার করার অধিকারকে বোঝানো হয়। এগুলো আপনার এইভাবে নেওয়ার দরকার নেই। তাহলে অধিকার ও প্রথা, আমি একটা উদাহরণ দিই। আমি বলতেছি যে অধিকার সম্পর্কিত, যে অধিকার ও প্রথার অস্তিত্ব কিভাবে, হ্যাঁ ক্লাসে আপু, আমি ক্লাস শেষ করে দিচ্ছি আপু। ঠিক আছে। অধিকার ও প্রথার অস্তিত্ব সম্পর্কে প্রাসঙ্গিক। যে ধরেন এই মোবাইলটা আমার কাছে, যেটা কিভাবে আপনার কাছে আসলো? আমি বলবো আমার কাছে মোবাইলের মেনু আছে, আমি এই জায়গা থেকে কি করছি, এটা ইনো ভয়েস আমার কাছে আছে, আমি এই শপিং মল থেকে এটা কিনে নিয়ে আসছি। তাহলে সাক্ষ্যের 13 দ্বারাই অধিকার কিভাবে সৃষ্টি হইলো, কিভাবে ধ্বংস হইলো, কিভাবে বিলুপ্ত হইলো, এগুলা প্রাসঙ্গিক 13 দ্বারা। এখন আমার ঘরে ধরেন 1 লক্ষ টাকা পাওয়া গেছে, এটা কিভাবে আসছে? আমার ধরেন আমার মৃত্যু হয়ে গেছে, আমি লিখে গেছিলাম যে এই 1 লক্ষ টাকা আমি কার কাছ থেকে? সোহাগের কাছ থেকে নিয়ে আসছিলাম। এটা আমি লিখে রাখছিলাম কোথাও, পরবর্তীতে প্রশ্ন হচ্ছে এই টাকাটা কোথায় আসছে। তাহলে আমি একটা দলিলে বা কোথাও লিখে গেছিলাম আমি মরে গেছি। তাহলে এই অধিকার ওর বিষয়গুলো কোনো দলিলে বুঝে লিপিবদ্ধ করা থাকলে আমার মৃত্যুর পরে এই বিষয়টা প্রাসঙ্গিক সাক্ষ্যয়নের 32-এর 7 দ্বারা। ক দ্বারা? 7 দ্বারা। এখন আমার কাছে যে এই মোবাইলটা কিভাবে আসছে বা এই সম্পদটা কিভাবে পাইছি, 13 দ্বারা আমার কথার কোনো মূল্য হয় নাই, 32-এর 7-এও কোনো বেল হয় নাই। এই সম্পর্কে অধিকার ও প্রথার অস্তিত্ব সম্পর্কে যে ব্যক্তির জ্ঞান বা বিশেষ ধারণা লাভের সুযোগ আছে, সেই ব্যক্তি যদি কোনো মতামত দেয় যে হ্যাঁ আমি জানি এই সম্পত্তিটা কার ছিল, হিমেলের ছিল, হিমেলের বাবা কি করছে, এই হিমেলের বাবা সম্পত্তি হিমেলকে লিখে দিয়ে গেছে, হিমেল তার সন্তানকে লিখে দিয়েছে সম্পত্তি। তাহলে এই সম্পর্কে যদি কোনো অভিমত বা মতামত লাভের সুযোগ কারো থাকে, তাহলে তাদের অভিমতগুলো প্রাসঙ্গিক সাক্ষ্য কত দ্বারা? 48 দ্বারা।
তাহলে 48 দ্বারা অধিকার ও প্রথা ডাইরেক্ট প্রাসঙ্গিক, অধিকার ও প্রথা সম্পর্কে মৃত ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক, নাকি অধিকার ও প্রথা সম্পর্কে তৃতীয় পক্ষের অভিমত প্রাসঙ্গিক? তৃতীয় পক্ষের অভিমত প্রাসঙ্গিক। আর একটা বিষয় মনে রাখবেন, সাক্ষ্য আইনের 45 থেকে 51 দ্বারা সবগুলা দ্বারাই কিন্তু কি নয়, বিশেষজ্ঞ নয়। সাক্ষ্য আইনের 45 থেকে 51 দ্বারার ভিতরে বিশেষজ্ঞের দ্বারা কোনটা? 45, সাক্ষ্য আইনের 46, 45, 46, 51। বাকিগুলা কি? বাকিগুলা বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নয়, পরিচিত হইলেও হবে, এই সম্পর্কে সে মতামত দিতে পারে এমন অভিমত অভিমত হইলেও হবে। বিশেষজ্ঞ হওয়ার কোনো কি নয়, প্রয়োজন নয়। তাহলে অধিকার ও প্রথার অস্তিত্ব প্রাসঙ্গিক কত দ্বারা? বলেন, অধিকার ও প্রথার অস্তিত্ব প্রাসঙ্গিক কত দ্বারা? অধিকার ও প্রথার অস্তিত্ব প্রাসঙ্গিক কত দ্বারা? আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা কেউ এখানে 48 দ্বারা লেখা শুরু হয়েছে, তাহলে ক্লাসে মনোযোগ নাই। অধিকার ও প্রথার অস্তিত্ব প্রাসঙ্গিক 13 দ্বারা, অধিকার ও প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক, মতামত প্রাসঙ্গিক 48 দ্বারা। বুঝছেন বিষয়টা এখন? তাহলে এতক্ষণ যারা 48 লিখতেছেন, মন পুরোপুরি মন ক্লাসের ভিতরে নাই। কোনো প্রচলিত রীতিনীতি, কোনো মতবাদ, কোনো ভাষা, কোনো কালচার সংস্কৃতি, কোনো আঞ্চলিক কোনো ভাষা, তারপরে কোনো ধরনের আপনার ধরেন ধর্মীয় কোনো বিষয় ইত্যাদি সম্পর্কে, ইত্যাদি সম্পর্কে অভিমতের প্রাসঙ্গিকতা সাক্ষ্য কত দ্বারা? 49 দ্বারা। কত দ্বারা? 49। একদম সহজ কথা। কোনো ভাষা হইতে পারে, কোনো সংস্কৃতি হইতে পারে, কোনো রীতিনীতি হইতে পারে, এগুলো সম্পর্কে যাদের জ্ঞান লাভের সুযোগ আছে তাদের অভিমত কি? প্রাসঙ্গিক। অনেকগুলা কথা, একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন ধরেন, কোনো একটা মামলার বিচার্য প্রশ্নে বা কোনো একটা আদালতের কার্যক্রমে প্রশ্ন হয়েছে যে আপনার কাকড়া খাওয়া জায়েজ আছে কিনা, কাকড়া কি খাইতে পারবে কিনা মুসলমানে, ধরেন এটা বিচার্য প্রশ্ন, এটা নিয়ে সমস্যা হইতেছে। তাহলে এটা একটা রীতিনীতি, অথবা এই সম্পর্কে কে ভালো জ্ঞান দিতে পারবে? ধরুন মুসলমান ধর্ম নিয়ে প্রশ্ন আসছে, তাহলে মুসলমানদের ভিতরে যারা আমাদেরকে এই সম্পর্কে জ্ঞান দেয়, সাধারণত তাদেরকে কি মুফতি হইতে হয়, মুফতি সাহেব বলি আমরা, তাই না? মুফতি সাহেব বলি আমরা। তারা কি করে এই সম্পর্কে বিভিন্ন ধরনের মাসালা দেয়া থাকে হাদিসের উপর, যেহেতু তারা হাদিসের উপর বিশেষ একটা জ্ঞান রাখে, তাহলে তারা এই মুফতি সাহেবরা কেন এটা দিতে পারবে? তাহলে আমাদের বাংলাদেশের মুফতিরা যে মতবাদ দিবে, সৌদি আরবের মুফতিরা মুফতিরা কিন্তু আবার একই মতবাদ দিবে না। আবার মালয়েশিয়ার মুফতিরা কিন্তু আবার একই মতামত দিবে না। কেন? এর একরকম কেন দিবে না? কারণ ইমামের সাথে আবার কি আছে এখানে? পার্থক্য আছে। তাহলে যে ইমামে আমাদের বাংলাদেশের মানুষ, আমরা যে মাযহাব, যে ইমাম আবু হানিফার যে নিয়মে চলি, এটাতে এক জিনিস হইতে পারে। আবার যার ইমাম শাফি বা হাম্বলি, তাদের এখানে গিয়ে ধরেন আবার হয়তো কি হইতে পারে, কাকড়া গাওয়া নাজায়েজ হইতে পারে। এক একটা মাযহাব এক এক ইমামের কিন্তু আবার আলাদা আলাদা কি আছে, রুলস আছে। যাক, এগুলো অনেক গভীর আলোচনা, ওইদিকে আমরা না যাইতে চাই। এখন বলতেছে মুফতি সাহেবকে বলতেছে, হ্যাঁ কাকড়া খাওয়া কি, এটা মাকরু, মানে এটা গুনাহ হবে না, সওয়াবও হবে না, খাইলে খাইতে পারবে, এটা গুনাহ না, হারাম কোনো কিছু না, এরকম বলতেছে। তাহলে সাক্ষ্য আইনের 49 ধারা মোতাবেক এই যে হুজুর সাহেব যে এই কথাটা বললো, তার এই অভিমতটাও কি হলো? প্রাসঙ্গিক হইলো। কি হলো এটা? প্রাসঙ্গিক হলো। এখন হিন্দু ধর্মের দুর্গাপূজার যে কোনো একটা মূর্তির ভিতরে অসুবিধা হয়েছে, এখন এই সম্পর্কে তাদের ধর্মের যে বিচক্ষণ ব্যক্তি আছে বলবে যে এটা যে হইলো, এটা নিয়ে তো অনেক গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে দুইটা পার্টির ভিতরে, তাহলে এই মূর্তি যেরকমটা করলো এটা কি ঠিক আছে? এখন ধরেন তাদের ধর্মের একজন পণ্ডিত বা ঠাকুর ব্যক্তি বলল যে না, এটা এইভাবে করা যেতে পারে, তাহলে তার কথাটা আদালতে কি আছে? তার অভিমতটা, তার মতামতটা আদালতে প্রাসঙ্গিকতা আছে। এটা কোনো ভাষা সম্পর্কে হইতে পারে, ধর্ম হইতে পারে, সংস্কৃতি হইতে পারে, জীবন বিজ্ঞান হইতে পারে, কোনো কালচার হইতে পারে। বুঝাইতে পারছি? ক দ্বারা? সাক্ষ্য আইনের 49 দ্বারা। 49 দ্বারা। আত্মীয়তার সম্পর্ক প্রাসঙ্গিক সাক্ষ্যের সহজে মনে রাখবেন কি? হস্তাক্ষর সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমত 47। ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে প্রত্যয়নকারী কর্তৃপক্ষের অভিমত 47-এর ক। অধিকার ও প্রথার অস্তিত্বের অভিমত, মতামত 48 দ্বারা। প্রচলিত রীতিনীতি, ধারণা, সংস্কৃতি, ধর্ম ইত্যাদি সম্পর্কে অভিমত, মতামত প্রাসঙ্গিক 49 দ্বারা। আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক কত দ্বারা? সাক্ষ্য আইনের 50 দ্বারা। আত্মীয়তা সম্পর্ক সম্পর্কে অভিমত, বলছি যে তারা তো স্বামী স্ত্রী হিসেবে আমরা জানি বাস করে,
তারা তো পিতা পুত্র হিসেবে অনেকদিন ধরে একসাথে। আমরা যে এরকম অভিমতগুলো যদি দিই, বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন আছে? আপনার পাশার বাসায় একজন স্বামী স্ত্রী হিসেবে থাকে, আপনি কয়েক বছর ধরে ভাই ভাবি হিসেবে তাদেরকে জানেন, প্রশ্ন আসছে হঠাৎ করে, দেখলেন সে তার কি নয়, স্ত্রী নয়, এখন আপনাকে ডাকছে পাশের বাসা হিসেবে সাক্ষী দেওয়ার জন্য। আপনি বলবেন আমি তো 5 বছর ধরে জানি তারা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে, তারাও আমাদের বাসায় যাওয়া আসা করে, আমরাও যাই, তাহলে অভিমত প্রাসঙ্গিক। তবে এই সম্পর্কে শর্ত থাকে, এখানে আদালতের প্রয়োজনে তৃতীয় পক্ষ হিসেবে তারা সাক্ষ্য দিতে যাবে, তখন এখানে আদালত যদি বিশেষজ্ঞ ব্যক্তিদের আদালতকে সরাসরি ডাকবে, আর এই ব্যক্তিগুলো মতামত দেওয়ার জন্য আদালতের প্রয়োজনে যদি যায়, তখন সাক্ষ্যের 50 ধারা প্রেক্ষাপটটা কি বলতেছে। তো এই যে শর্ত আছে, শর্তগুলো আমরা আলোচনা করি, আজকে বলছিলাম যে তালাক আইন, তালাক আইনের বিধান এবং দণ্ডবিধি আইনের 494, দণ্ডবিধি আইনের 495, 497, 498 ধারার যে আপনার বিবাহ সম্পর্কিত অপরাধের সম্পর্ক নিরূপণের ক্ষেত্রে এই অভিমতগুলো কি হবে না, যথেষ্ট হিসেবে গণ্য হবে না। এটা সাক্ষ্যের 50 ধারার শর্ত আর কি, আপনি শর্ত নেওয়ার দরকার নেই, এগুলো বাদ। সাক্ষ্যের 50 ধারা হলো কি, মতামতের 50 ধারা বলতেছে আত্মীয় সম্পর্ক সম্পর্কে মতামত। তাহলে আপনার পাশে আপনি যেখানে বড় হয়েছেন আপনি জানেন না যে এই রহিম আর করিমের কি সম্পর্ক? বাবার নাম রহিম, ছেলের নাম কি করিম, এটা তো আপনি জানেন নাকি? তাহলে এই সম্পর্কে যদি আদালতে গিয়ে কোনো অভিমত দেন বা সাক্ষ্য দেন, তাহলে আদালতে চরিত্র এই কি সম্পর্কে, আত্মীয়তা সম্পর্ক সম্পর্কে অভিমতের প্রাসঙ্গিকতা আছে। ধারা কত? 50। সাক্ষ্য আইনের 51, মতামতের হেতু প্রাসঙ্গিক। মতামতের হেতু যখন প্রাসঙ্গিক, এটা আবার কি? এটা হলো মূল কথা, এটার সাথে হুবহু মিল আছে ফৌজদারি কার্যবিধির 510-এর শ টাইপের ক দ্বারা। মতামতের হেতু, যে আপনাকে হঠাৎ করে বলতেছে একজন যে তুমি হঠাৎ করে এত সুন্দর হয়ে গেলা, এটার হেতু কি, এটার রহস্য কি, এটার কারণ কি, বুঝেন নাই? কিভাবে তুমি এরকমটা হইলা? তখন বলতেছে এটা এইভাবে হইছে। উনি বলতেছে যে আমি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম দিছি একাধারে 2 মাস, দিয়ে আমি এরকম সুন্দর হয়ে গেছি। কে বলতেছে এটা? যে সুন্দর হয়েছে সে বলতেছে এই ক্রিম দিয়ে সুন্দর হয়েছে। তখন আদালত বলতেছে আমরা বিশ্বাস করি না, বা বাদী বিবাদী পক্ষ বলতেছে এটা আমরা বিশ্বাস করি না, পসিবল না। তখন বলছে একটা কালো লোক নিয়ে আসবে, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম তাকে 3 বেলা করে তার মুখে দেওয়া হবে। 2 মাস, 2 মাস দেওয়ার পরে দেখছে আসলে লোক সুন্দর হয়ে গেছে। ঠিক আসলে কি হয়ে গেছে? সুন্দর হয়ে গেছে। তাহলে হেতুটা কি, যে এই কালো লোক কিভাবে সুন্দর হয়ে গেল? তাহলে বিশেষজ্ঞ কি দেখাইছে, যে 2 মাস ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম ব্যবহার করার পরে সে কি হয়ে গেছে। আমি আবার কিন্তু বিজ্ঞপ্তি দিতেছি না ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিমের, ঠিক আছে? তাহলে কি হয়ে গেছে? সুন্দর হয়ে গেছে। তাহলে হেতুটা কি? এখানে হেতু কি? কালো, হেতু কি সুন্দর, নাকি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম ব্যবহার করে সুন্দর? ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম ব্যবহার করে সুন্দর হয়েছে। কি করতে হবে? এটা হলো সাক্ষ্য 51 দ্বারা। যেমন সাক্ষ্য 45 দ্বারা বলতেছে এটা কার পায়ের ছাপ, বলতে রুহুল আমিনের পায়ের ছাপ। এটা কত ধারায় প্রাসঙ্গিক? 45 ধারাতেই প্রাসঙ্গিক। এখন 51 ধারা থেকে বলবে, রুহুল আমিন বলবে আমি তো মানি না এটা আমার পায়ের ছাপ না, এটা কিভাবে হইলো? সাপোজ, তখন আদালত কিন্তু বলবে বিশেষজ্ঞ ব্যক্তিকে, এই বিশেষজ্ঞ সাহেব আপনি কিভাবে বুঝলেন এটা রুহুল আমিনের পায়ের ছাপ? তখন আদালত কি করবে? আদালতে এই ব্যক্তি হাজির হবে, রুহুল আমিনকেও হাজির করবে, রুহুল আমিনের যে পায়ের ছাপ আদালতে পরীক্ষা করে কি করতে হবে? এটা দেখাইতে হবে। সাক্ষ্যের কত দ্বারা? 51 দ্বারা। তাহলে আপনি মতামত দিছেন, শুধু মতামত দিলে আদালত নিয়ে নিলে তো নিয়েই নিল, বিরোধী পক্ষ উভয় পক্ষ যদি মেনে গেল আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, কিন্তু এরকম হবে না। সাক্ষ্য ফৌজদারি 510-এর কি বলতেছে? আনুষ্ঠানিক চরিত্রের সাক্ষ্য কি? আনুষ্ঠানিক চরিত্রের সাক্ষ্য এফিডেভিটের মাধ্যমে কি করা যায়? প্রমাণ করা যায়। অর্থাৎ বিশেষজ্ঞ ব্যক্তিরা যদি হলফ বা কোনো প্রতিবেদন দেয়, প্রমাণ হয়, তবে মামলার বাদী বিবাদী পক্ষ যদি দাবি জানায়, তাহলে তাদের আবেদনের প্রেক্ষিতে বিশেষজ্ঞকে কি করতে হয়? হাজির করতে হয়, এবং এটা পরীক্ষা করে কি করতে হয়? দেখাইতে হয়। এখন বিশেষজ্ঞের অভিমত প্রাসঙ্গিক কত? 45। মাশাল্লাহ, বিশেষজ্ঞ খুশি। 46-এ বলতেছে শুধু তার অভিমত প্রাসঙ্গিক এরকম না, সে যদি ভুল বলে এটাও প্রাসঙ্গিক, সে যদি সঠিক বলে এটাও কি প্রাসঙ্গিক। তাহলে বিশেষজ্ঞ এখানে খুশি, তাই না? এখন সে ধরা খাইছে কততে? 51-তে, যে আপনি যাই বলছেন ঠিক আছে মেনে নিছি, কিন্তু একটু ব্যাপার স্যাপার আছে, একটু দেখাইতে হবে ভাই। তাহলে বিশেষজ্ঞ যদি কোনো ভেজাল করে থাকে আগে, তাহলে 51 দ্বারা থেকে ধরা খাবে না সে? 51 দ্বারা থেকে কি খাবে? ধরা খাবে। তাহলে যখন কোনো জীবিত ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক, তখন যে সকল বিষয়ের উপর ভিত্তি করে এই মতামতগুলো দেওয়া থাকে এই অভিমতগুলো প্রাসঙ্গিক। এগুলো বুঝবেন না। সাক্ষ্য 51 দ্বারা হলো মতামতের হেতু কি, বিশেষজ্ঞ যে কিভাবে মতামতটা দিছে এই বিষয়গুলো প্রাসঙ্গিক। বইয়ের ভাষায় বলতে যে সাক্ষ্য 51 দ্বারাই যে যে কোনো জীবিত লোকের অভিমত যখন প্রাসঙ্গিক, তখন যে সমস্ত ভিত্তির উপর অভিমত প্রতিষ্ঠিত সেগুলো প্রাসঙ্গিক। অর্থাৎ
কোনো বিশেষজ্ঞ কোনো অভিমতে উপনীত হইবার জন্য তাহার পরীক্ষা নিরীক্ষার কি দিতে পারে, বিবরণ দিতে পারে। পরীক্ষা নিরীক্ষা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ব্যবহার করে দেখাবে যে আসলে মাখলে কি হওয়া যায়, সুন্দর হওয়া যায়, বুঝছেন? অথবা উনি বলতেছে হাইড্রোজেন অক্সিজেন মিলে কি হয়ে গেছে, ফানি হয়ে গেছে। কত দ্বারায় প্রাসঙ্গিক? হাইড্রোজেন অক্সিজেন মিলে ফানি হয়েছে, কত দ্বারায় প্রাসঙ্গিক হয়েছে? 45 দ্বারা। এখন শেখ রাসেল বলতেছে আমি মানি না, হাইড্রোজেন অক্সিজেন মিলে আবার কিভাবে পানি হয়? পানি তো আল্লাহর সৃষ্টি, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কিভাবে হয়? উনি একটা প্যাচ লাগাই দিছে। তখন কি করতে হবে? আদালতে ওই বিশেষজ্ঞকে বলবে আপনি হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পরীক্ষা করে পানি বানায় আমাদেরকে দেখান। এটাই হলো সাক্ষ্য আইনের 51 ধারা। অর্থাৎ হেতু অথবা মূল যে কিভাবে করছেন প্রমাণ করতে হবে। এই ছিল সাক্ষ্য আইনের 45 থেকে 51। পরবর্তী জায়গাটা হলো 52 থেকে 55, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সর্বোচ্চ প্রশ্নমুখী। 2020 সাল পরবর্তী সাক্ষ্য আইনের সর্বোচ্চ প্রশ্ন হয়েছে সাক্ষ্য আইনের 53-54 দ্বারা এবং সাক্ষ্য আইনের 65-66-67-68 দ্বারা। এই জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন। নিতে পারবেন তো? পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা, এখন 52 এবং 55 কি প্রাসঙ্গিকতা? সাক্ষ্য আইনের 52 থেকে 55 কি প্রাসঙ্গিক? অভিমত, স্বীকারোক্তি, জবানবন্দি, নাকি চরিত্র? চরিত্র। সাক্ষ্য আইনের চরিত্রের প্রাসঙ্গিকতার ধারা 4টাই, 52, 53, 54, 55। দুইটা ধারা হলো দেওয়ানি মামলার, দুইটা ধারা হলো ফৌজদারি মামলার। দেওয়ানি মামলার জন্য হলো 52, 55, ফৌজদারি মামলার জন্য হলো 53, 54। দেওয়ানি মামলার জন্য কত? 52, 55। আর ফৌজদারি মামলার জন্য 53 এবং 54। তাহলে অনেকে আবার চরিত্রের প্রাসঙ্গিকতার প্রশ্নের ভিতরে একটা ধারা লিখে ফেলে সাক্ষ্য আইন। কত ধারা লেগে জানেন? সাক্ষ্য আইনে চরিত্রের প্রাসঙ্গিকতার দ্বারা আসলে ভুলে একটা দ্বারা লিখে ফেলে অনেকেই। এটা কত দ্বারা বলতে পারবেন? এটা অনেকেই লেখে ভুলে। 8 দ্বারা। সাক্ষ্য আইনে কত দ্বারা? 8 দ্বারা। 8 দ্বারা মানে? 8 দ্বারা কি চরিত্রের প্রাসঙ্গিকতা নাকি আচরণের? পূর্ববর্তী আচরণ, পরবর্তী আচরণ। তাহলে আচরণ আর চরিত্র যদিও বা সম্পর্ক আছে, কিন্তু এখানে প্রাসঙ্গিকতার জায়গায় গিয়ে কি আছে? পার্থক্য আছে। তাহলে 52 দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা ছাড়া বাকি যত মামলা সব দেওয়ানি মামলা। সহজ কথা। তাহলে ফৌজদারি মামলা কি? চুরি, ডাকাতি, দস্যুতা, দণ্ডবিধি আইনের যত অপরাধ, এগুলো কি মামলা? ফৌজদারি মামলা। ফৌজদারি অপরাধের জন্য ফৌজদারি। এখন ধরেন স্বামী স্ত্রী ভরণ পোষণ দিচ্ছে না, দেওয়ানি মামলা। ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার সম্পত্তির সম্পত্তির সঠিক আপনার ভাগবন্টন হচ্ছে না, কি মামলা? দেওয়ানি মামলা। আপনার কাছে 5 লক্ষ টাকা পাই, টাকা আপনি আমাকে ফেরত দিচ্ছেন না, কি মামলা? হ্যাঁ, দেওয়ানি মামলা। অর্থাৎ এই ফৌজদারি মামলার কার্যক্রম ব্যতীত অন্যান্য মামলাগুলাই সাধারণত দেওয়ানি কার্যক্রমের অন্তর্ভুক্ত। এখন আমরা 52 থেকে 55 দ্বারা আলোচনাগুলো করব। তাহলে সাক্ষ্য আইনের 52 দ্বারা বলতেছে, 52 দ্বারা আলোচনার বিষয়বস্তু দেওয়ানি মামলা না ফৌজদারি মামলা, খুব সহজে বইটা বন্ধ করে ফেলেন, 10 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে জায়গা ইনশাল্লাহ। পরে কালকে আর একটু বিস্তারিত রিভিশন দিয়ে দিব, তখন সহজ হবে। বই বন্ধ করেন, বই খুলে রাখলে কিছুই বুঝবেন না। ঠিক আছে। হুম। আচ্ছা, সাক্ষ্য আইনের 52 দ্বারা দেওয়ানি মামলায় কথিত আচরণ প্রমাণ করার জন্য চরিত্র, বুঝেন? কি মামলায়? দেওয়ানি মামলায়। দেওয়ানি মামলায় কথিত আচরণ প্রমাণ করার জন্য চরিত্র অপ্রাসঙ্গিক, এটা হলো হেডলাইন। তাহলে মামলা হলো দেওয়ানি। তাহলে দেওয়ানি মামলায় কথিত আচরণ, কথিত মানে কি? মানে আপনার উপর যে আচরণটার কথা বলা হচ্ছে, মানে আপনার উপর যে অপবাদটা দেওয়া হয়েছে। দেওয়ানি মামলায় কথিত আচরণ প্রমাণ করার জন্য চরিত্র অপ্রাসঙ্গিক। কি অপ্রাসঙ্গিক? বোঝার চেষ্টা করেন, হেডিংগুলোর মধ্যে অনেক বিষয় লুকায় থাকে। দেওয়ানি মামলায়, দেওয়ানি মামলা চলতেছে কার? মাহফুজ এবং শরীফুল, দুইজন পক্ষ বিপক্ষ। কথিত আচরণ, কি আচরণ? মানে মাহফুজের উপর আমি এমন কিছু দোষ চাপাইছি, এমন কোনো আচরণ দিছি। তা দেওয়ানি মামলায় কথিত আচরণ প্রমাণ করার জন্য চরিত্র কি? প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? অপ্রাসঙ্গিক। তাহলে দেওয়ানি মামলাটা কি দেখেন। দেওয়ানি মামলা, আমি মাহফুজের কাছে 5 লক্ষ টাকা পাই, সে আমাকে টাকাটা দিচ্ছে না, আমার কাছে ডকুমেন্ট আছে, সব কিছু আছে, টাকা সে দেয় না। তার বিরুদ্ধে একটা মামলা করলাম, কি মামলা? দেওয়ানি মামলা। এখন দেওয়ানি মামলায় আদালতে বিচার্য বিষয়টা কি?
যে আমি তার কাছে টাকা পাই কিনা। টাকা, বিচার্য বিষয় কি টাকা না? লেনদেন। বিচার্য বিষয় কি? লেনদেন। এখন আমি আদালতে দ্বারা সাক্ষ্য দিচ্ছি যে মাহফুজ বিয়ে করছে তিনটা, আরো পাঁচজনের সাথে তার পরকীয়া সম্পর্ক আছে, পূর্বে ধর্ষণ মামলায় সে দণ্ডভোগ করছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে মামলা চলে দেওয়ানি। আমি তার কি দোষ দিচ্ছি চরিত্রের উপরে? সে বিয়ে করছে সাতটা, পরকীয়া সম্পর্ক আছে, ধর্ষণ মামলার আসামি, ইত্যাদি ইত্যাদি। আদালত বলবে আরিমি আপনি থামেন, সে কয়টা বিয়ে করছে, সে কয়বার ধর্ষণ মামলার আসামি হয়েছে, এটা কি আপনার মামলার বিচার্য বিষয়? আমি বলবো না স্যার এটা না। তাহলে বলবো বিচার্য বিষয় কি? তারা আদালত বলতেছে বিচার, আমি বলবো স্যার টাকা। তা আপনি যে তার কাছে টাকা পান এই মর্মে কি ডকুমেন্ট আছে আপনি এগুলা বলেন? তার চরিত্র নিয়ে আপনি এসব কথা কেন বলতেছেন? আপনার বিষয় হচ্ছে তার কাছ থেকে টাকা কেমনে নিবেন, এই রকমের ডকুমেন্ট দিবেন। তাহলে আপনি তার চরিত্র নিয়ে কেন টানাটানি করতেছেন? তাহলে দেওয়ানি মামলার এই চরিত্র সম্পর্কে কথা বললে কোনো মূল্য নাই। মাহফুজ তখন হাসবে যে শরীফুল তুমি আমার চরিত্র নিয়ে এত কথা কও, এখন তো আদালত তোমার ধরে ফেলছে, তুমি কেন বললা, তুমি তো বুঝো না কোনো কিছুই। বিষয়টা এরকম না? তাহলে এখন জমা জমির মামলা, আপনার জমি আমি দখল করে ফেলছি, আপনি আমার বিরুদ্ধে মামলা করছেন, আপনি আমার চরিত্র নিয়ে যত কথাই বলেন কোনো লাভ নাই। কেন? দেওয়ানি মামলায় বিচার্য বিষয় হলো কি? জমা জমি, দলিল, ইত্যাদি। এখানে চরিত্র নিয়ে টানাটানি করে কি লাভ? এই কথাই বলতেছে সাক্ষ্য আইনের ক দ্বারা, 52 ধারা। সাক্ষ্য আইনের ক দ্বারা, 52 ধারা। বুঝছেন বিষয়টা? বুঝতে পারছি। এটাই। সাক্ষ্য আইনের 52 থেকে 55 ধারা পড়ার জন্য দুইটা বিষয় আপনাকে বুঝতে হবে। চরিত্র প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত কয়টা বলেন তো? সাক্ষ্য আইনের 52 থেকে 55 ধারা পড়ার সময় আমাদের দুইটা বিষয় খুব গভীরভাবে জানা উচিত, এগুলোর প্রশ্ন আসে। যে চরিত্র প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত কয়টা? চরিত্র প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত হলো দুইটা। এক নাম্বার চরিত্র বিচার্য বিষয় কিনা, দুই নাম্বার মামলাটা কি দেওয়ানি মামলা নাকি ফৌজদারি মামলা। এটা ভালো করে মনে রাখেন, আর প্রশ্ন হয়েছে কিন্তু অলরেডি। চরিত্র প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত কয়টি? এমসিকিউ প্রশ্ন দুইটি। এক নাম্বার চরিত্র বিচার্য বিষয় কি না, দুই নাম্বার মামলাটা কি দেওয়ানি নাকি ফৌজদারি। বলেন সবাই বলেন। আপনি এটা একটা চমৎকার একটা জায়গা, এটা আমি কিন্তু পরীক্ষা নিব, এগুলার এমনিতেই পরীক্ষা নিব। বলেন চরিত্র প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত কয়টা? দুইটা। প্রথম, চরিত্র বিচার্য বিষয় কি না। তাহলে চরিত্র যদি বিচার্য বিষয় না হয় তাহলে চরিত্র নিয়ে কথা বলার কোনো কি নাই, সুযোগ নাই। তাহলে দেওয়ানি মামলায় কি চরিত্র বিচার্য বিষয়? চরিত্র বিচার্য বিষয়। দেওয়ানি মামলার বিচার্য বিষয় হলো জমা জমি, দলিলপত্র, টাকা পয়সা, লেনদেন, ইত্যাদি। আর এটা কি? মামলাটা কি দেওয়ানি মামলা নাকি ফৌজদারি মামলা? যদি বলে এটা কত ধারার প্রশ্ন, এটা সাক্ষ্যনের 52 ধারার ভাষ্য থেকে করা প্রশ্ন। তাহলে 52 ধারা কি বুঝছেন? শেখ সাদি বুঝছো বন্ধু 52 ধারা? হ্যাঁ। তাহলে 52 ধারা এমসিকিউ প্রশ্ন, 52 ধারা কি দেওয়ানি মামলার কথা বলা হয়েছে নাকি ফৌজদারি মামলা? উত্তর হলো দেওয়ানি মামলা। দেওয়ানি মামলায় কি চরিত্র প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক? উত্তর হলো অপ্রাসঙ্গিক। এখন যদি আমরা মূল বই পড়ি, যে কোনো ব্যক্তির চরিত্রের উপর যদি এমন কোনো আচরণ আরোপিত করা হয় সংশ্লিষ্ট ব্যক্তির দ্বারা এটা করা সম্ভব অথবা অসম্ভব, তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে এই চরিত্র অপ্রাসঙ্গিক। এগুলো তো কঠিন হবে আপনার জন্য। এটা বইয়ের ভাষা, বইয়ের ভাষা মুখস্থ আছে আমার, আমি ইচ্ছা করলে বইয়ের ভাষায় বলতে পারবো, কিন্তু আপনি তো বুঝবেন না, তাই না? বুঝার মতো না, এই জন্য মূল জায়গাটা। তাহলে দেওয়ানি মামলার বিচার্য বিষয় হলো কি? জমাজমি, দলিল। এখানে চরিত্রের উপর অপবাদ দিলে কোনো লাভ নাই, প্রাসঙ্গিকতা নাই। ধারা হলো 52। সাক্ষ্য আইনে 53 ধারা, ফৌজদারি মামলা। কি মামলা? বলেন আমার সাথে। ফৌজদারি মামলা। 2 নম্বর বলেন পূর্ববর্তী চরিত্র, 3 নম্বর বলেন সচ্চরিত্র, 4 নম্বর বলেন প্রাসঙ্গিক। কয়টা কথা বললাম? ফৌজদারি মামলা, পূর্ববর্তী চরিত্র, কি চরিত্র? সচ্চরিত্র, কি? প্রাসঙ্গিক। তাহলে ফৌজদারি মামলায় পূর্ববর্তী মানে আগের, তার পূর্বের কি চরিত্র? সৎ চরিত্র। সৎ চরিত্র মানে কি? ভালো চরিত্র, প্রাসঙ্গিক। তাহলে ফৌজদারি মামলা কি? মূল বইয়ের উদাহরণই বলি। ধরেন আপনার রাসেল, আপনি আমার বিরুদ্ধে একটা মামলা করছেন, আমি রাসেলের কি করছি? গড়ি চুরি করে ফেলছি, মূল বইয়ের ভাষ্যের উদাহরণ। আমি রাসেলের কি চুরি করছি? গড়ি চুরি করছি। তাহলে গড়ি চুরির মামলা কি মামলা? ফৌজদারি না দেওয়ানি মামলা? গড়ি চুরির মামলা ফৌজদারি মামলা। যে আমি রাসেলের গড়ি চুরি করছি এই মর্মে আমার বিরুদ্ধে একটা মামলা করে দিছে। হুম। তাহলে সাক্ষ্য আইনের 53 ধারা কথা হলো ফৌজদারি মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র, এই চারটা কথা সবাই বলেন তো। ফৌজদারি মামলায় পাক চরিত্র মানে পূর্ববর্তী, পূর্ববর্তী চরিত্র, সচ্চরিত্র এবং কি প্রাসঙ্গিক।
এখন এই রাসেল যে আমার বিরুদ্ধে গড়ি চুরির মামলা করলো, মামলা হলো কি মামলা? ফৌজদারি মামলা। এখন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়া করানো হয়েছে। এখন শেখ সাদি আদালতে সাক্ষ্য দিচ্ছে। কি সাক্ষ্য দিচ্ছে? যে এই শরীফুলের বিরুদ্ধে যে গড়ি চুরির মামলা করা হয়েছে, এই গড়িটার মূল্য হচ্ছে কত টাকা? 2,000 টাকা। আর শরীফুল এক একটা গড়ি ব্যবহার করে কত টাকা দামের? ধরেন 10 লক্ষ টাকা সে সাক্ষ্য দিচ্ছে। আর তার তো গড়ির ফ্যাক্টরি আছে একটা। প্রতি বছর ঈদের ভিতরে 2-4 লক্ষ গড়ি সে গিফট করে। বোঝার চেষ্টা করেন। তাহলে কি সাক্ষ্য দিচ্ছে আমার পূর্বের চরিত্র? যে এই লোকটা নামাজ কালাম পড়ে, হজ করছে, প্রতি বছর মানুষকে জাকাত দেয়, লক্ষ কোটি টাকা তার সম্পত্তি আছে, সে একজন দানবীর ব্যক্তি। তাহলে আমার কোন চরিত্র নিয়ে কথা বলছে? আমার পূর্বের চরিত্র। কি ভালো না খারাপ? পূর্বের সচ্চরিত্র। তখন আদালত বলবে, বাহ, একটা 2,000 টাকার ঘড়ি চুরির মামলা শরীফুলের বিরুদ্ধে দেওয়া হয়েছে, আর তার কোটি কোটি টাকার ঘড়ি তার গুডাউনে ফ্যাক্টরিতে আছে, মানুষকে দান করে, সে একজন দানশীল ব্যক্তি। তাহলে আমার এই পূর্বের এই চরিত্র কথাগুলো আদালতে কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? প্রাসঙ্গিক। আদালত বলবে হ্যাঁ, গ্রহণযোগ্য এটা। এই ব্যক্তির ঘড়ির ফ্যাক্টরি আছে যার, সে কি 2,000 টাকার একটা ঘড়ি আনতে পারে? শরীফ সে বলতেছে শেখ সাদি যে শরীফুল ঘড়িটা কি করছিল, রাস্তায় কুড়ায় পাইছিল, রাসেলকে ফিরাইয়া দেওয়ার জন্য খুঁজতেছিল, সে আসলে তাকে খুঁজে পাচ্ছিল না, কিন্তু রাসেল তার বিরুদ্ধে মামলা দিয়ে দিছে। বুঝাইতে পারছি বিষয়টা? সাক্ষ্য আইনের কত দ্বারা? 53 দ্বারা। সাক্ষ্য আইনের 53 দ্বারা। তাহলে মামলাটা কি? ফৌজদারি। কোন চরিত্র? পূর্ববর্তী চরিত্র। কার চরিত্র? কার? আসামির চরিত্র সম্পর্কে বলা হইতেছে। কার? আসামির চরিত্র সম্পর্কে বলতেছে। তাই না? হ্যাঁ, আসামির চরিত্র সম্পর্কে। কি হলো চরিত্রটা? সৎ চরিত্র। কি? ভালো চরিত্র। কি হইলো? প্রাসঙ্গিক হয়ে গেল। দ্বারা কত? সাক্ষ্য আইনের 53। তাহলে এমসিকিউ, সাক্ষ্য আইনের 53 দ্বারাই কোন চরিত্র? বলেন, পূর্বের চরিত্র। আরো আরো ভেঙে বলি, সাক্ষ্য আইনের 53 দ্বারা কি পূর্বের চরিত্র না পরের? উত্তর হলো পূর্বের। ফৌজদারি মামলা না দেওয়ানি মামলা? ফৌজদারি মামলা। সৎ চরিত্র না অসৎ চরিত্র? সৎ চরিত্র মানে ভালো চরিত্র। প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? উত্তর হলো প্রাসঙ্গিক। উত্তর হলো কি? প্রাসঙ্গিক। আচ্ছা, সাক্ষ্য আইনের ধারা কত? এটা 53 ধারা। সাক্ষ্য আইনের 53 ধারা। পরবর্তী ধারা হলো 54। ধারা কত? 54 ধারা। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। সাক্ষ্য আইনের 54 ধারা একদম মারাত্মক গুরুত্বপূর্ণ ধারা। সাক্ষ্য আইনের 54 ধারা দুইটা ব্যাখ্যা আছে, এগুলো কি বলবেন জানেন? দুইয়ের নামাতা যেভাবে ছোটবেলা মুখস্থ করছেন, যদি বুঝতে না পারেন দুইয়ের নামাতার মতো মুখস্থ করে ফেলবেন। এটা এত গুরুত্বপূর্ণ, দুইটা ব্যাখ্যা থেকে একাধিকবার হওয়া প্রশ্ন এটা। সাক্ষ্য আইনের 54 ধারার চাইতেও গুরুত্বপূর্ণ 54 ধারা দুইটা ব্যাখ্যা। আমি পড়াবো এটা। তাহলে আগে 54 ধারাটা পড়েন। আমি কি বললাম যে সাক্ষ্য আইনের 54 ধারা ছোট্ট দুইটা ব্যাখ্যা আছে। 2 মিনিটও লাগবে না আপনার পড়তে। এটা অবশ্যই 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 আপনাকে মুখস্থ করতে হবে। সাক্ষ্য আইনের 54 ধারার আলোচনার বিষয়বস্তু হলো ফৌজদারি মামলায়, কি মামলায়? ফৌজদারি মামলায় পূর্ববর্তী, ফৌজদারি মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র, সরি, ফৌজদারি মামলায় অসচ্চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে কি নয়? প্রাসঙ্গিক নয়। ফৌজদারি মামলায় এটা 53 ধারার নেগেটিভ দ্বারা এটা। আবার ফৌজদারি মামলায় বোঝার চেষ্টা করেন, কি মামলায়? ফৌজদারি মামলায় 53 ধারাটা যদি ভালো করে ধরতে পারেন, 54 ধারা একদম ফানির মতো ক্লিয়ার। পূর্বের সচ্চরিত্র কি প্রাসঙ্গিক কিনা? পূর্বের সচ্চরিত্র প্রাসঙ্গিক কিনা? ধারা কত? 53। 54তে বলতেছে পূর্ব ফৌজদারি মামলার পূর্ববর্তী অসৎ চরিত্র কি? অপ্রাসঙ্গিক। 53 ধারায় পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক। 54 ধারায় বলতেছে পূর্ববর্তী মানে পূর্বের অসৎ চরিত্র কি? অপ্রাসঙ্গিক। তার মানে আগের কথাটাই না? 53 ধারার কথা একটু ঘুরাই দিলে তো হয়ে যাচ্ছে নাকি? আবার 53 ধারা ফৌজদারি মামলা, 54তেও ফৌজদারি মামলা। 53তে পূর্বের চরিত্র, 54তেও পূর্বের চরিত্র। 53তে সচ্চরিত্র, এইখানে অসৎ চরিত্র। 53তে প্রাসঙ্গিক, 54তে অপ্রাসঙ্গিক। চেঞ্জ হয়েছে কোটা? লাস্টের দুইটা কথা। লাস্টের দুইটা কথা। এটা হলো আপনার প্রাথমিক, মানে একদম বাচ্চা লেভেলের পড়া এটা। এখন একটু গভীরে যদি যাই আমরা, হেডিংয়ে বলতেছে পূর্ববর্তী অসৎ চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয়। তাহলে 54 ধারার একটু উদাহরণ নেন।
কিভাবে আলোচনাটা ব্যাখ্যা করবো আমরা? ফৌজদারি মামলায় পূর্ববর্তী অসচ্চরিত্র পূর্ববর্তী অসচ্চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয়। এখন এই আগের গড়িচুরির মামলাতে আসেন। এখন আমি গড়িচুরির মামলা আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে, আমি আসামির কাঠ গড়ায় আছি। এখন আমার বিরুদ্ধে আইসে সাক্ষী বলতেছে শরীফুল পূর্বেও কি করছিল, গড়ি চুরি করছিল। পূর্বেও কি করছিল, বোঝার চেষ্টা করেন। পূর্বেও যেগুলো বুঝলে ব্যাখ্যাগুলো বুঝবেন, পূর্বেও সে কি করছিল, গড়ি চুরি করছিল, ইত্যাদি ইত্যাদি। তাহলে সাক্ষ্য 54 দ্বারাই বলতেছে যে পূর্ববর্তী অসচ্চরিত্র কি না, সে পূর্বে ঘুরি চুরি করছিল, এটা দেখার বিষয় না, এটা প্রাসঙ্গিক না। তবে উত্তরদান প্রসঙ্গ ব্যতীত। এখন যদি শরীফুলের পক্ষ থেকে কোনো উত্তর দিয়ে দেওয়া হয়, এই কি বলেন আমি তো ঘুরি চুরি করি নাই, মানে আমাদের পক্ষ থেকে কোনো কি দিয়ে দেওয়া হয়েছে উত্তর, তাহলে তার খারাপ চরিত্র কি হয়ে যাবে, প্রাসঙ্গিক হয়ে যাবে। তার মানে কি করতে হবে, চুপ থাকতে হবে। কি থাকতে হবে, চুপ থাকতে হবে। কেন খারাপ চরিত্র প্রাসঙ্গিক হয়ে যাবে? এখন যেহেতু আমি একবার বলা শুরু করছি যে আপনি এগুলো কি বলেন ঘুরি চুরি করছি, তাহলে বিরোধী পক্ষ আবার জেরা করার সুযোগ পাবে না, তাদেরকে বলার সুযোগ দিতে হবে না। তখন কিন্তু খারাপ চরিত্র কি হয়ে যাবে, প্রাসঙ্গিক। এজন্য আদালতে যদি কোনো খারাপ চরিত্র, ফৌজদারি মামলা আপনার পূর্বের চরিত্র খারাপ, এই নিয়ে কোনো কথা বলতে থাকে, উত্তর দিবেন না, দিবেন না? উত্তর দিবেন না। উত্তর যতক্ষণ না দিবেন ততক্ষণ আপনার খারাপ চরিত্র প্রাসঙ্গিক হবে না। যখনই কোনো কিছু বলবেন, উত্তর দিবেন, তখন খারাপ চরিত্র কি হয়ে যাবে, প্রাসঙ্গিক হয়ে যাবে। বুঝছেন বিষয়টা? তাহলে উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে কি নয়, প্রাসঙ্গিক নয়। এখন বলবেন উত্তর দিব না কেন, কিন্তু এর একটা কথা আছে, এই যে ব্যাখ্যাগুলো চলে আসেন, যে উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে উত্তর দিবেন না, আর দিবেন কেন, এই ব্যাখ্যাতে কি বলে? সাক্ষ্য 54 দ্বারা দুইটা ব্যাখ্যা। যে মামলার কোনো ব্যক্তির খারাপ চরিত্রই বিচার্য বিষয়, সেই ক্ষেত্রে এই ধারাটা কি নয়, প্রযোজ্য নয়। তাহলে আমার মামলার ক্ষেত্রে বিচার হইতে আমার চরিত্রই কি খারাপ, এরকম কোন মামলার বিচার্য বিষয় এইখানে এই দ্বারা কি নয়, প্রয়োগ নয়। আবার যে বলতেছিল নর্মালি যে শরীফুল পূর্বেও চুরি করছে, ফৌজদারি মামলায় পূর্ববর্তী অসৎ চরিত্র কি প্রাসঙ্গিক বলেন? শরীফুল পূর্বেও চুরি করছিল, এই কথাটা কি প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক না। দ্বিতীয় ব্যাখ্যা বলতেছে খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। অর্থাৎ আমি যে ঘড়ি চুরি করছিলাম, আমার বিরুদ্ধে যে রায় হয়েছিল, দণ্ডাদেশ মানে কি রায়, এটা আবার ঠিকই আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য 54 দ্বিতীয় ব্যাখ্যা। অর্থাৎ ব্যাখ্যা দুইটা কি বুঝাইতেছে, 54 ধারার মতোই নাকি 54 ধারার ব্যতিক্রম? 54 ধারার দুইটা ব্যতিক্রম বুঝাইতেছে। নর্মালি 54 ধারায় ফৌজদারি মামলায় পূর্ববর্তী খারাপ চরিত্র কি অপ্রাসঙ্গিক। তবে প্রাসঙ্গিক কখন, যদি উত্তর দিয়ে দেন, যদি উত্তর দিয়ে দেন তখন। আর কখন? আর দুইটা ক্ষেত্রে। যে মামলায় আসামির চরিত্রই খারাপ বিচার্য বিষয়, সেই মামলার ক্ষেত্রে এই ধারার কোনো ভিত্তি নাই। আর আসামি যে চরিত্র খারাপ, পূর্বের চরিত্র খারাপ, যদি কোনো রায় বা দণ্ডাদেশ থাকে, তাহলে এটা অটোমেটিক প্রাসঙ্গিক। ধারাগত সাক্ষ্য 54 ধারা একদম মোস্ট ইম্পর্টেন্ট। সাক্ষ্য যদি 10টা ধারা খুঁজে বের করেন গুরুত্বপূর্ণ, তার ভিতর অন্যতম একটা গুরুত্বপূর্ণ ধারা হলো সাক্ষ্য 54 এবং 54 ধারা দুইটা ব্যাখ্যা। তাহলে 54 ধারাটাকে আমি একবার নর্মালি পড়াই, এর তিনটা ব্যতিক্রম বের করে দেই, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। 54 ধারা নর্মাল কথা কি, 53 ধারার ব্যতিক্রম। ফৌজদারি মামলায় ব্যতিক্রম না, 53 ধারার মতোই কথাটাকে ঘুরায় বলা হয়েছে। ফৌজদারি মামলায় পূর্ববর্তী অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক। তবে পূর্ববর্তী অসৎ চরিত্র কি প্রাসঙ্গিক হতে পারে? বলবেন হ্যাঁ, তিনটা ক্ষেত্রে পারে। কি কি? যদি উত্তর দিয়ে দেয় তখন, যদি তার চরিত্রই বিচার্য বিষয় হয় তখন, যদি খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্বে তার বিরুদ্ধে কোনো রায় বা দণ্ডের আদেশ থাকে তখন। এই কথাটা শুধু মনে রাখবেন, তাহলে 54 ধারা পানির মতো ক্লিয়ার। যদি সাক্ষ্য আইন আলহামদুলিল্লাহ বলি, যদি সাক্ষ্য আইন আমার কাছে বুঝতে না পারেন, আমি বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ, আপনি যত ইউটিউব ভিডিও দেখেন, যত জায়গায় যান, আপনি সাক্ষ্য আইন নিতে পারবেন না। যদি আমার কাছে সাক্ষ্য আইন বুঝতে আপনি অসমর্থ হন, আপনার ইচ্ছা থাকা সত্ত্বে, তাহলে আপনি এই বাংলাদেশে আর কোথাও গিয়ে সাক্ষ্য আইন বুঝতে পারবেন না। আমি এটা বলতে পারি আপনাকে, আল্লাহর উপর একবারে তাওয়াক্কুল করেই বলতে পারি এই কথাটা। আমি হয়তো এই বিষয়গুলো আরো অনেক গভীর আলোচনা যাইতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হইতেছে আপনি বুঝতেছেন কথাগুলো। যদি বুঝতে না পারেন, অবশ্যই আমাকে নক দিবেন, আমি এই জায়গাগুলো আপনাকে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। এখন যদি লম্বা কথা বলি, আসল জায়গা না থাকি, তাহলে কিন্তু আমার সমস্যা হবে। তাহলে 52, 53, 54 বুঝছেন তো? বুঝা গেছে? তাহলে বলেন এখন পর্যন্ত ফৌজদারি মামলার কয়টা পাইছি? ফৌজদারি মামলার কয়টা পাইলাম? দুইটা। 53, 54। ফৌজদারি মামলায় কি পূর্ববর্তী চরিত্র পাইলাম নাকি পরবর্তী চরিত্র পাইলাম, নাকি দুইটাই পাইলাম? পূর্ববর্তী চরিত্র পাইলাম নাকি পরবর্তী চরিত্র পাইলাম, নাকি দুইটাই পাইলাম? হুম।
উত্তর হলো দুই ক্ষেত্রেই পূর্ববর্তী চরিত্র। 53 দ্বারাও পূর্ববর্তী চরিত্র, 54 দ্বারাও পূর্ববর্তী চরিত্র। দুইটাই না, এখানে পরবর্তী চরিত্রের কোনো কথা বলা হয় নাই। বুঝছেন? পেঁচ লাগাই দিছি কিন্তু আপনাকে আমি। আর 54 দ্বারাই কি, আরেকটা বিষয়, এই সাক্ষ্য আইনের এই ফৌজদারি মামলার ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক হতে পারে নাকি অপ্রাসঙ্গিক হতে পারে, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো দুইটাই সঠিক। 53 দ্বারাই কি, 53 দ্বারা ডিরেক্ট চরিত্র প্রাসঙ্গিক। 54 দ্বারাই কি, ফৌজদারি মামলায় পূর্বের চরিত্র ভালো না, এটা অপ্রাসঙ্গিক। তবে প্রাসঙ্গিক হইতে পারে কি, পারে কখন, যদি সাক্ষ্য দেওয়া হয়, যদি তার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়, বিরোধিতা করা হয়, এটা একটা। আর দুইটা হলো ব্যাখ্যা। ব্যাখ্যা দুইটা কি, তার চরিত্র যদি বিচার্য বিষয় হয়, তাহলে পূর্বের অসৎ চরিত্র কেন প্রাসঙ্গিক হবে না? অবশ্যই প্রাসঙ্গিক হবে। আর এটা কি, তার চরিত্র ভালো না এই মর্মে কি আছে, রায় আছে। হ্যাঁ স্যার, এই যে ব্যাখ্যা দুইটা বলতেছি, যে তার কি আছে, ধরেন আমাকে বলতেছে আমি আগে কয়েকবার চুরি করছি, এই কথাটার আদালতে কোনো কি নাই, মূল্য নাই। কিন্তু আমি যে দুইবার চুরি করছি এই এই মর্মে কি আছে, দণ্ডাদেশ বা রায় আছে, পূর্বের দণ্ডের আদেশ আছে, তখন কি, তখন কিন্তু ঠিকই প্রাসঙ্গিক। বলবে আদালত, আমি বলতেছি যে শেখ রাসেল কিন্তু গড়ি চুরির মামলায় দুইবার ধরা খাইছে। সাক্ষ্য আইনের 54 দ্বারা আইন বলে এই কথার কোনো মূল্য নাই শরীফুল ভাই। এখন আমি বলছি স্যার কেন মূল্য নাই, এই যে দেখেন, তার গড়ি চুরির মামলার রায় আমার কাছে আছে দুইবার। তখন আদালত নীরব, বলবো ও আচ্ছা, এখন তো আপনার কথা শুনতেই হয়। কেমন, যে সাক্ষ্য সাতাশ দ্বারা পুলিশের কাছে বলছে, দুঃস্বীকার করছে, আদালত বলবে মানি না, পুলিশ বলবে এই যে প্রমাণ সহ নিয়ে আইছি, মানবেন না কততে? বুঝছেন বিষয়টা? এরকম আর কি, কত দাঁড়ায়, সাক্ষ্য 27 দ্বারা। এখন এতক্ষণ পড়লাম কার চরিত্র, সাক্ষী আসামির চরিত্র। এই যে 54 দ্বারা শর্ত হলো দুইটা, পূর্বের রায় পূর্বের চরিত্র বুঝায় নাকি, পূর্বের চরিত্রের উপর রায় যদি থাকে তখন বুঝাবে। এখন আমার আপনি বলতেছেন যে শরীফুল একটা কি, হ্যাঁ তো ডাকাতি অপরাধ, ডাকাত সে কয়েকবার ডাকাতি করছে, এই কথার আইনে কোনো মূল্য নাই, আমার এই চরিত্রের কথা আদালত মানবে না। কিন্তু যদি আমি ডাকাতি করছি এই মনে আদালতে আমার বিরুদ্ধে পূর্বের রায় বা দণ্ডাদেশগুলো দেখাইতে পারেন, আদালত নামায় না কোনো সুযোগ আছে? তখন তো মানতে হবে। এটা হলো দ্বিতীয় ব্যাখ্যাটা। 55 দ্বারা, 55 দ্বারা হলো এটা শুধুমাত্র বাদীর চরিত্রে। কিসের চরিত্রে? শুধুমাত্র বাদীর চরিত্রের উপর ভিত্তি করতেছে 55 ধারাটা। কোন মামলা? দেওয়ানি মামলা। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝে ফেলবেন। নিয়ত প্রাপ্য ক্ষতিপূরণের মাধ্যমে যদি কোনো ব্যক্তি চরিত্র প্রভাবিত হয়, তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে বাদীর চরিত্র প্রাসঙ্গিক। তাহলে সাক্ষ্য 55 ধারা হেডিং এ বলতেছে ক্ষতিপূরণ নির্ণয়ে 55 ধারা কোনো প্রশ্ন সাধারণত করতে পারে না, করে না। হয় তখন যে সাক্ষ্য চরিত্রের প্রাসঙ্গিকতা অপ্রাসঙ্গিকতা সম্পর্কে লিখুন, তখন একটা অংশ হিসেবে 55 ধারা আসে। তাহলে ক্ষতিপূরণ মামলায় চরিত্রের গুরুত্ব বা ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব কেমন? হ্যাঁ, সাক্ষ্য 68 পর্যন্ত নোটশিট দেয়া আছে, তাই না? 68 পর্যন্ত দেয়া আছে না? দেয়া আছে। আচ্ছা, আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন হ্যান্ড নোটগুলো না দেখার। একদম সর্বোত্তক চেষ্টা করবেন হ্যান্ড নোটগুলা না দেখার, কারণ আমি হ্যান্ড নোট না দেখেই নিজে নিজেই কি করবেন, চেষ্টা করবেন যে আমি এই বিষয়গুলো আগে তৈরি করতে পারি কিনা। এরপরে দেখবেন এই বিষয়গুলো। আমি আগে কখনো হ্যান্ড নোট দিতাম না ক্লাসে, এই গত বছর থেকে এই প্রসেসটা চালু হয়েছে, আমার বাধ্য করাইছে এটা দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা দিব। সাক্ষ্য 55 ধারা নেন তাহলে। এক নারী কি করছে, মামলা করছে একজনের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? তার স্বামীর বিরুদ্ধেই ধরেন। কার বিরুদ্ধে? স্বামীর বিরুদ্ধে। কি মামলা করছে? ধরেন এই মহিলার আগে আরো 2-4টে বিয়ে হয়েছিল, এটা তার 5 নাম্বার স্বামী। এখন সে স্বামীর বিরুদ্ধে মামলা করছে, স্বামী তার ভরণ পোষণ দেয় না, তার খোঁজ খবর নেয় না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আবার কাবিন ছিল কত টাকা? 10 লক্ষ টাকা। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, রমিজ ভাই ভালো বলছেন। কত টাকা কাবিন? 10 লক্ষ। এখন বউ দিছে একটা মামলা কার বিরুদ্ধে? স্বামীর বিরুদ্ধে। তাহলে বাদী কে বলেন? শুধু এই উত্তরটা দেন, বাদী কে? স্ত্রী না স্বামী? বাদী কে? স্ত্রী না স্বামী? স্ত্রী। স্ত্রী বাদী, মানে বাদী স্ত্রী। আরেকজন বলতেছে স্বামী বলি বাদী, স্বামী তো আসামি। স্বামীর বিরুদ্ধে মামলা করছে ওয়াইফ, সে হলো বাদী। এখন স্বামী বলতেছে স্যার, এই যে আমার বউ বলতেছেন, স্ত্রী বলতেছেন, এ আমার 6 নাম্বার স্ত্রী, মানে সে আমার আগে আরো 5টা তার স্বামী ছিল, আমি বুঝতে পারি নাই,
আমাকে কেমনে কি করছে, 10 লক্ষ টাকা কাবিন দিয়ে আমার বিয়ে করছে, আসলে আমার সাথে সংসার করার জন্য না, ক্ষতিপূরণ নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য আমার বিরুদ্ধে মামলা লাগাইছে, সংসার করা তার কোনো ইচ্ছা না। তাহলে কার চরিত্র নিয়ে কথা বলতেছে স্বামী? বাদীর চরিত্র নিয়ে, স্ত্রীর চরিত্র নিয়ে। কেন? আদালত বুঝাইতেছে যে তার চরিত্রটা এরকম, টাকার জন্য শুধু এরকম করতেছে, আসলে সংসার করা তার কোনো ইচ্ছাই ছিল না বা ইচ্ছাই নাই। তাহলে কার চরিত্র নিয়ে কথা বলতেছে? আমি এক সংক্ষেপে বুঝাই দিলাম, বাদীর চরিত্র নিয়ে। তাহলে দেওয়ানি মামলা, মামলাটা কি? লেনদেন, কাবিনের টাকা দিলেই বউ সন্তুষ্ট, এগুলো দেওয়ানি মামলা, মানে ক্ষতিপূরণ নির্ণয়ে। তাহলে ক্ষতিপূরণ নির্ণয়ের সাথে কিসের সম্পর্ক? চরিত্রের সম্পর্ক, যে আমাকে স্যার আরেক জায়গায় গিয়ে আবার একই কাজই করবে। তাহলে তার স্ত্রীর যে চরিত্র ভালো না, এই চরিত্রটা দেওয়ানি মামলার ক্ষেত্রে আদালতে কি প্রাসঙ্গিক? কার চরিত্র? বাদের চরিত্র। সাক্ষ্য আইনের 55 ধারা। যদিও অনেকগুলো ধারা হয়ে গেছে আজকে, একটু কষ্ট হয়ে গেছে। আগামীকালকে থেকে সাক্ষ্য আইনের আরো গুরুত্ব, কালকেও তো ক্লাস আছে আপনাদের, তাই না? কালকেও ক্লাস আছে। আজকে তো যে ক্লাসটা শুক্রবারে মিস হয়েছে, এই ক্লাসটা নিলাম। তাহলে কালকে তো সব নর্মাল ক্লাসই আপনাদের, ইনশাল্লাহ অসুবিধা নাই। সাক্ষ্য আইন সামনে যত যাবেন আরো সহজ আসবে, যত সামনের দিকে যাবেন তত সহজ জায়গাগুলো আসতে থাকবে। মানে সাক্ষ্য আইনের কঠিন জায়গাগুলা, জটিল জায়গাগুলো আপনারা পার করে ফেলছেন। সাক্ষ্য আইনে কঠিন বলতে আর কোনো শব্দ নাই। সাক্ষ্য আইনে 54 দ্বারা বুঝেন নাই? যদি বুঝতে না পারেন, ব্যাখ্যাগুলো আজকে কষ্ট হয়, সংক্ষিপ্ত একটা কথা মনে রাখবেন। সাক্ষ্য আইনের 54, হ্যাঁ শর্ট রিভিশন তো অবশ্যই দিব, আপনি না বললেও দিব। সাক্ষ্য আইনের 54 দ্বারা সংক্ষিপ্ত কথা হলো, খারাপ চরিত্রের, বুঝেন, ফৌজদারি মামলায় কোনো ব্যক্তির চরিত্র খারাপ, ফৌজদারি মামলায় ফৌজদারি মামলায় কোনো ব্যক্তির পূর্ববর্তী চরিত্র খারাপ, এটা কি নয়? গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক নয়। এতটুক। 55 দ্বারা ক্ষতিপূরণের মামলায় বাদীর চরিত্র ভালো না, এটা প্রাসঙ্গিক। ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে মানে বাদী কি করতেছেন, মানে তার এই ক্ষতিপূরণের মাধ্যমে তার চরিত্রের উপর কি পড়বে, একটা প্রভাব পড়বে, এই ক্ষেত্রে বাদীর চরিত্র প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 55 দ্বারা। সাক্ষ্য আইনের 45 দ্বারা বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তাক্ষর, টিপসই, ফিজিক্যাল বা ফরেনসিক স্বাক্ষর, ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড, হাতের চাপ, পায়ের চাপ, আঙ্গুলের চাপ, চোখের আইরিশ, এবং কোনো ভাষা শনাক্ত, ব্যক্তি প্রাণী শনাক্তের প্রশ্নে যারা বিশেষজ্ঞ তাদেরকে বলা হয় বিশেষজ্ঞ ব্যক্তি, তাদের অভিমত প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 45 দ্বারা। একজন ফরেনসিক বা ফিজিক্যাল বিশেষজ্ঞ ব্যক্তিকে আদালতকে সম্বোধন পূর্বক পরীক্ষা করতে হবে, আদালতের প্রয়োজনে পরীক্ষা করাইতে পারবে। বিশেষজ্ঞের মতামতের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো অপ্রাসঙ্গিক, এটা সামঞ্জস্যপূর্ণ হোক অথবা অসামঞ্জস্যপূর্ণ হোক। হস্তাক্ষর সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের দ্বারা হলো 47। ডিজিটাল কি সম্পর্কে? স্বাক্ষর সম্পর্কে প্রত্যয়নকারী কর্তৃপক্ষের অভিমত প্রাসঙ্গিক। 47-এর ক। অধিকার ও প্রথার অস্তিত্ব প্রাসঙ্গিক। কত? অধিকার ও প্রথার অস্তিত্ব প্রাসঙ্গিক, আসতেছি পনির ভাই। অধিকার ও প্রথার অস্তিত্ব প্রাসঙ্গিক 13 দ্বারা। আবার বলতেছি, অধিকার ও প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক 48 দ্বারা। হুঁশিয়ার। একটু অমনোযোগের কারণে কিন্তু পরীক্ষার হল নষ্ট হয়। অনেকে বলে পরীক্ষা তো ভালো দেয়, রেজাল্ট কেন আসে না? একটু আমরা কি মাইন্ড কি করি না, হাজির রাখি না? একটু প্রেজেন্ট থাকতে হবে, মাইন্ড সেট আপটা ঠিক রাখতে হবে। অল্প লেখেন, চিন্তা করে লেখেন, লাস্টের জন্য 10 মিনিট সময় রেখে দেন। আপনি দেখবেন একটা বিশাল বড় জিতা জিতে গেছেন, দেখবেন যে অনেক দ্বারা ছুটে গেছে। এটা এরকম হওয়ার কথা ছিল না। এটা পড়বেই, যত ব্রিলিয়ান্টই হন না কেন। যদি কোনো ব্যক্তি এমনভাবে পরীক্ষা দেন লাস্টে 5-7 মিনিট সময় খাতা চেক দেওয়ার মতো, আশেপাশে গল্প না করে গভীরভাবে বুদ্ধি খাটায়া, দেখবেন 2, 4, 5 নাম্বারের সমাধান হয়ে গেছে আপনার। এটা হয়েই যায়, ঘটে এটা এরকমটা। এটা করবেন। বুদ্ধিমান হওয়া লাগে। আজকে আমার ক্লাসের ছাত্র একজন আসছিল, কত সিরিয়াল 10, আরেকজন নিয়ে আসছে তার সাথে 242, তার ব্যাচমেট পাশে বসছে, মানে কিচ্ছু জানে না, মানে আইন সম্পর্কে তার কোনো টোটাল ধারণা নাই, কিন্তু ব্যাচমেট পাশে বসছে, মানে আমাদের একটু হেল্পও করছে। হল শিথিল ছিল, 242 সিরিয়াল হয়ে গেছে। ঠিক আছে, তো একজনের 10, একজনের 242, দুইজনে আসছে। ও যা 242 বলতেছে, স্যার আমি তো কিচ্ছু জানি না আইন সম্পর্কে, আমার কোনো ধারণাই নাই, এবিএনে আছে। ঠিক আছে, কই স্যার আমি ও যা লিখছে, আমি খালি দূর থেকে একটু দেখছি, আমি সব বুঝে ফেলাইছি, মানে চালাক। তাহলে চালাক হওয়া লাগে পরীক্ষার হলে, টেকনিক অবলম্বন করা লাগে। আপনার সাহসের সাথে কি করা লাগে? লেখা শুরু করা লাগে। আজকে অফিসে সারাদিন গেলে মিষ্টির উপরেই ছিলাম। আমার অফিসের লোক মিষ্টি খাইতে খাইতে মোটামুটি আজকে ক্লান্ত তারা। তো 1 নম্বর সিরিয়ালের লোক আসছে, মানে বিভিন্ন মেধাক্রমে যারা আছে তারা একের পর এক মিষ্টি নিয়ে আসছে, আর অফিসের লোক সারাদিন গেলে মিষ্টি খাইছে। ঠিক আছে। আচ্ছা, আশা আশা করি আগামী বছর আপনারা ওরকম নিয়ে আসবেন, ইনশাল্লাহ। আসবেন না?
আসবেন তো? নিয়ে আসবেন, ঠিক আছে। এমনি যদিও বা মিষ্টি খাই না, কিন্তু পদোন্নতির মিষ্টি আছে, খুব মিষ্টি খাইছি সারাদিন। আচ্ছা, এরপরে আসেন সাক্ষ্য আইনের কত দাঁড়াইছিলাম? 49 প্রচলিত রীতিনীতি সম্পর্কে অভিমত। 50 দ্বারা আত্মীয়তা সম্পর্ক সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক। 51 মতামতের হেতু। কি? আচ্ছা ঠিক আছে, আমি তো অবশ্যই খাওয়ানোর জন্য প্রস্তুত। মতামতের হেতু প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের কত দ্বারা? 51, অর্থাৎ কিভাবে তার অভিমতটা প্রদান করলো এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখানো যাইতে পারে। 52 দ্বারা দেওয়ানি মামলার ক্ষেত্রে কোনো ব্যক্তির চরিত্র ভালো না, খারাপ ইত্যাদি, দেওয়ানি মামলা এগুলো প্রাসঙ্গিক না। কেন? কারণ এটা দেওয়ানি মামলার বিচার্য বিষয় না। 53 দ্বারা ফৌজদারি মামলার পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক। কেন? কারণ পূর্বের চরিত্রগুলো ভালো, মামলা হলো ফৌজদারি। 54 দ্বারা পূর্বের খারাপ চরিত্র কি? অপ্রাসঙ্গিক। পূর্ববর্তী অসৎ চরিত্র, ফৌজদারি মামলায় পূর্ববর্তী অসৎ চরিত্র কি? অপ্রাসঙ্গিক। কেন? 53তে বলছে যেহেতু সৎ চরিত্র প্রাসঙ্গিক, এইখানে বলতেছে অসৎ চরিত্র কি? অপ্রাসঙ্গিক। তবে আবার অসৎ চরিত্র কি প্রাসঙ্গিক হইতে পারে? হ্যাঁ, বলতেছে আমি ভালো ভালো, আপনি কি বলতেছেন এগুলো? উত্তর দিয়ে দিছে তার প্রশ্নে, ভাষ্য পড়লে বুঝতে পারবেন। তাহলে তার খারাপ চরিত্র প্রাসঙ্গিক হয়ে যায়। আর দুইটাকে, আর দুইটা কি? যদি কোনো মামলার চরিত্র বিচার্য বিষয় হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রেও খারাপ চরিত্র প্রাসঙ্গিক। আর খারাপ চরিত্রের জন্য তার পূর্বে রায় আছে, দণ্ড আছে, দণ্ডাদেশ আছে, তখনও প্রাসঙ্গিক। হ্যাঁ, এই তো বুঝছেন। আর 55 দ্বারা দেওয়ানি মামলার ক্ষেত্রে বাদীর চরিত্র ক্ষতিপূরণের সাথে বাদীর চরিত্রের ভিতরে গরমিল আছে, ঝামেলা আছে, তাই না? তাহলে বাদীর চরিত্র ভালো না, এটা দেখানো যাইতে পারে, প্রাসঙ্গিকতা আছে। আগামীকালকে দেখবেন সাক্ষ্য আইনের 3টা দ্বারা 56, 57, 58, যে বিষয়গুলো প্রমাণের প্রয়োজন নাই। খুব সহজ কথা, কোন কোন বিষয় প্রমাণের প্রয়োজন নাই? দ্বারা হলো 4র্থ অধ্যায় 3টা, তৃতীয় অধ্যায় 56, 57, 58। 4র্থ অধ্যায় আমরা আগেই পড়ছি 59, 60, কালকে একটু আংশিক আলোচনা করব। পঞ্চম অধ্যায় 61, 62 পূর্বে আলোচনা করছি। কালকে 63 থেকে আমাদের মূল আলোচনা শুরু হবে। 63, 64, 65 এই পর্যন্ত টার্গেট। যদি দেখে আসতে পারেন ইনশাল্লাহ, তাহলে ভালো হবে। কত পর্যন্ত তাহলে? কালকে 65 দ্বারা পর্যন্ত দেখে আসবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।